আসসালামু আলাইকুম সবাইকে। হালকেনস্টাইনের টেস্ট পেপার সলভিং কোর্সে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মনোয়ার হোসেন আরমান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব মার্কেটিং ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার উৎপাদন নিয়ে। আমরা আজকে উৎপাদনের অধ্যায়টার সৃজনশীলগুলো প্র্যাকটিস করব। শুরুতে আমরা ঢাকা বোর্ড 2022 সালের একটা কোশ্চেন আমরা সলভ করি। জনাব করিম মৌসুমে শরীয়তপুর থেকে পেঁয়াজ সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি করায় পেঁয়াজের দাম কমে যায়। তাই আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেতে তিনি দ্রুত পেঁয়াজ বিক্রি করেন। ভবিষ্যতে এরূপ পরিস্থিতি মোকাবেলার বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে উৎপাদন কি? এই যে উদ্দীপকের প্রথম প্রশ্নটা, উৎপাদন কি? আমরা প্রশ্নে যাওয়ার আগে আমরা কিছু বেসিক জেনে নেই কিভাবে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর করব। প্রথম যে ক নাম্বার প্রশ্নটা, এটাকে বলা হয় জ্ঞানমূলক প্রশ্ন। এটার মান হচ্ছে 1। তাহলে আমরা উত্তর করার সময় এই জ্ঞানমূলকের জন্য আমরা সাধারণত সংজ্ঞা জানতে চাই, কাকে বলে, কাকে বলে, এগুলো প্রশ্ন জানতে চাই। এগুলোকে বলা হয় সংজ্ঞা। সংজ্ঞা যখন জানতে চাবে আমরা 1 লাইনে অথবা 2 লাইনের মধ্যে আমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করব। এটার মান হচ্ছে 1। তারপরে হচ্ছে 2 নাম্বার বা খ নাম্বার যে প্রশ্নটা, এটাকে বলা হয় অনুধাবনমূলক প্রশ্ন। এই অনুধাবনমূলক প্রশ্নের মান হচ্ছে 2। তাহলে অনুধাবনমূলক প্রশ্ন উত্তর করতে গেলে আমরা দুটা অংশ করব। একটা হচ্ছে জ্ঞানমূলকের একটা অংশ, আর একটা হচ্ছে অনুধাবনমূলকের একটা অংশ। তাহলে আমরা প্রথম যেটা দেব, প্রথম অনুধাবনের প্রথম অংশটায় আমরা জ্ঞানমূলক অংশটা আমরা দেব। তারপর হচ্ছে অনুধাবন কিছু একটু ব্যাখ্যা করব, উদাহরণ দেব, তারপর শেষ দিয়ে দেব। তারপরে যেটা হচ্ছে গ নাম্বারে হচ্ছে আমাদের প্রয়োগ। এই প্রয়োগের উত্তর করতে গেলে এটার মান হচ্ছে 3। এটার 3টা আমরা প্যারা করব। 3টার প্রথম অংশে আমরা দেব জ্ঞানমূলক, দ্বিতীয় অংশে আমরা দেব অনুধাবনমূলক, তৃতীয়টা হচ্ছে প্রয়োগ। ঠিক তেমনই 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আমাদের উচ্চতর দক্ষতা। এটাতে আমরা সেম কাজ করব। এটা প্রথম অংশ দেব আমরা জ্ঞানমূলক, দ্বিতীয় অংশ দেব আমরা অনুধাবনমূলক, তৃতীয় অংশ আমরা দেব প্রয়োগ, চতুর্থ অংশে আমরা উচ্চতর দক্ষতা। এভাবে 4টা প্যারা করব, যাতে করে বিভিন্ন প্যারা থাকে। এতে খাতার সৌন্দর্যটাও বৃদ্ধি পাবে। সেই সাথে যে এক্সামিনার যে খাতা কাটবেন, ইনিও আমাদেরকে সর্বোচ্চ মার্কস দেবেন। তাহলে আমরা আমাদের প্রশ্ন সলভে চলে যাই। আমরা প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে উৎপাদন কি? উৎপাদন নর্মালি আমরা জানি উৎপাদন কি, কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করা যার অভাব পূরণের ক্ষমতা আছে। কোনো কিছু তৈরি করা, সৃষ্টি বা উদ্ভাবন করা। কোনো কিছু তৈরি, সৃষ্টি বা উদ্ভাবন করা যার কি রয়েছে, অভাব পূরণের ক্ষমতা রয়েছে। উৎপাদন হতে হলে অবশ্যই সেটার অভাব পূরণের ক্ষমতা থাকতে হবে। তারপর হচ্ছে বিভিন্নভাবে সংজ্ঞায়ন করা যায়। এখানে যে সংজ্ঞাটা দিয়েছে, প্রাকৃতিক সম্পদ প্রক্রিয়াজাত করে উপযোগ সৃষ্টি এবং পণ্য তৈরি করাকে উৎপাদন বলা হয়। তাহলে আমরা জানলাম প্রাকৃতিক সম্পদ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে যখন আমরা কোনো একটা ব্যবহার উপযোগী পণ্য তৈরি করব, সেটাকে আমরা বলবো উৎপাদন। আর সহজভাবে বলতে গেলে কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করা বা উদ্ভাবন করা যার অভাব পূরণের ক্ষমতা আছে তাকে বলা হয় উৎপাদন। তাহলে আমরা খ নাম্বারে দেখি উৎপাদন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, ব্যাখ্যা করো। এই যে আমাদের একটা প্রশ্নগুলো উৎপাদন কর্মসংস্থান সৃষ্টি করে, এটা ব্যাখ্যা করতে বলছে। তাহলে আমরা খ নাম্বারের প্রশ্নের উত্তর করতে গেলে আমরা এটাকে 2টা প্যারা করব। প্রথম অংশে আমরা জ্ঞানমূলক দেবো, দ্বিতীয় অংশে আমরা অনুধাবন কিছু ব্যাখ্যা করে দেবো। এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা যখন সংজ্ঞাটা দেবো, কিসের সংজ্ঞা দেবো? আমরা এই যে উৎপাদন আছে, এই উৎপাদনের সংজ্ঞাটা দেবো। উৎপাদন বলতে আমরা কি বুঝি? উৎপাদন বলতে আমরা বুঝি কোনো কিছু তৈরি করা, সৃষ্টি করা বা উদ্ভাবন করা যার অভাব পূরণের ক্ষমতা আছে, তাকে বলা হয় উৎপাদন। এভাবে আমরা প্রথমে উৎপাদনের সংজ্ঞাটা দেবো। তারপর হচ্ছে কিভাবে উৎপাদন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, সেটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে উৎপাদনের বিভিন্ন উপকরণ। যেমন ধরো, উৎপাদনের কয়টা উপকরণ আছে জানো? উৎপাদনের হচ্ছে 4টি উপকরণ রয়েছে। একটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এগুলো হচ্ছে অর্থনীতির ভাষায় উৎপাদনের মূল 4টি উপকরণ।
অর্থনীতির ভাষায়। তাহলে এই যে ভূমি, শ্রম, মূলধন সংগঠন, এগুলো কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের লোকবল বা জনবলের প্রয়োজন হয়। তাছাড়াও যে উৎপাদনের যে মূল উপকরণগুলো সংগ্রহ করতে হয়, এগুলোর সংরক্ষণ, ব্যবহার, চূড়ান্ত পণ্যে পরিণত করার জন্য বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করা হয়। এই কাজগুলো সম্পাদন করতে গিয়ে আমাদের বিভিন্ন বিভিন্ন লোকের প্রয়োজন, বিভিন্ন কর্মকর্তার প্রয়োজন হয়। এই কর্মচারী আমরা কোথায় পাই? এই যে আমাদের সমাজে যে বেকার যুবক আছে, সেগুলোর মাধ্যমে তাদের থেকে আমরা লোকজন নিয়ে আসি এই কাজগুলো করিয়ে নেওয়ার জন্য। এতে কি হয়, আমাদের যে এই নতুন নতুন কাজগুলো সম্পাদন করার জন্য নতুন নতুন লোকের প্রয়োজন হয়। এভাবে কি হয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এছাড়াও এগুলো হচ্ছে উৎপাদনের সময়, আবার উৎপাদনের পূর্ববর্তী কাজ, উৎপাদনের আগের কাজ। উৎপাদনের পরেও বিভিন্ন স্তরে মানুষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি পায়। কিভাবে পায়? ধরো আমি একটা পণ্য তৈরি করলাম, এই পণ্যটা করার পর তো আমি এটাকে নিয়ে বসে থাকবো না। এটাকে কি করব? এটা তো আমরা যেখানে কাস্টমার আছে আমাদের, যেখানে ক্রেতা ভোক্তা রয়েছে, সেই জায়গায় পৌঁছে দিতে হবে। এই জায়গাগুলো পৌঁছে দিতে আমাদের কি হয়? স্থানগত উপযোগ সৃষ্টি হয়। আবার একটা পণ্য উৎপাদন করার পর স্থানগত উপযোগ সৃষ্টি হয়। আবার একটা পণ্য, ধরো শীত মৌসুমে, বর্তমান যে শীতকালে আছে, আলু উৎপাদন হলো, এই আলুর চাহিদা কিন্তু সারা বছর থাকে। এই যে একটা সময় উৎপাদিত পণ্য সারা বছর চাহিদা অনুযায়ী পণ্য সাপ্লাই দিয়ে আমরা কিসের মাধ্যমে? সময়গত উপযোগের মাধ্যমে, গুদামজাতকরণের মাধ্যমে আমরা সংরক্ষণ করে রাখি। তাহলে কি হয়? স্থানগত উপযোগ সৃষ্টি হয়। আবার বিভিন্ন ধরো ক্রয় বিক্রয় হচ্ছে, প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে ক্রয় বিক্রয়, সত্যগত উপযোগ, এই যে উপযোগগুলো সৃষ্টি হচ্ছে, এই যে উপযোগগুলো সৃষ্টির ক্ষেত্রে সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের কর্মের সুযোগ সৃষ্টি হয়, কাজের জায়গা, নতুন নতুন কাজের স্কোপ তৈরি হয়। এই যে কাজের জায়গাগুলো তৈরি হচ্ছে, এগুলোই মূলত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। তাহলে আমরা বুঝতে পারছি যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? উৎপাদন। এবার লাস্টে গিয়ে আমরা যে কনক্লুশনটা দিয়ে দিব, সেটা হবে উৎপাদন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। এটা হবে খুব শর্টকাট দিবা। আমি যে বোঝানোর জন্য যে ডিটেলস বললাম, এত ডিটেলস দেওয়ার দরকার নেই, শুধু তুমি 3-4 লাইন একটু গুছিয়ে বলে লিখে দিবা, তাহলেই হবে। তারপরে হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্নে আমাদেরকে জানতে চাইছে, শরীয়তপুর থেকে পেঁয়াজ সংগ্রহের মাধ্যমে তিনি কোন কাজটি করেছেন? তিনি শরীয়তপুরের থেকে পেঁয়াজ যে সংরক্ষণ করলেন, এটি কোন ধরনের কাজ? দেখো, জনাব করিম মৌসুমে শরীয়তপুর থেকে পেঁয়াজ সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে। তার মানে একটা শরীয়তপুর একটা অঞ্চল, এই একটা অঞ্চল থেকে পেঁয়াজটা তিনি সংগ্রহ করলেন। সংগ্রহ করার পর তিনি কি করলেন? তিনি রেখে দিলেন না, এটা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করলেন। তার মানে আমরা কি বুঝতে পারি এখান থেকে? এটা কোন ধরনের কাজ হতে পারে? গেস করো। এই যে কাজটা, এটা হচ্ছে স্থানগত উপযোগ তিনি সৃষ্টি করলেন। স্থানগত উপযোগ কিভাবে সৃষ্টি করলেন? দেখো, তিনি উপকরণ তিনি কি করলেন? শরীয়তপুর থেকে পেঁয়াজ সংগ্রহ করলেন, দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করলেন। এই যে সরবরাহ করলেন, এটা কোন ধরনের উপযোগ হয়? স্থানগত উপযোগ হয় একটা। তারপর আরেকটা কাজ হচ্ছে, তিনি যে পেঁয়াজটা সংগ্রহ করলেন, এটা কি করলেন? এই যে শরীয়তপুরের গ্রামবাসী বা যারা পেঁয়াজটা উৎপাদন করলো, তাদের কাছ থেকে নিয়ে নিলেন বা ক্রয় করলেন। এই হচ্ছে একটা ক্রয় করলেন, আর একটা হচ্ছে স্থানগত উপযোগ সৃষ্টি করলেন। আর স্থানগত উপযোগ কিসের মাধ্যমে সৃষ্টি হয়? স্থানগত উপযোগ সৃষ্টি হয় হচ্ছে পরিবহনের মাধ্যমে। এখানে ঠিক এই কথাটাই বলছে, শরীয়তপুর থেকে পেঁয়াজ সংগ্রহের মাধ্যমে জনাব করিম ব্যবসায়ের পণ্য ক্রয় এবং পরিবহন কাজ করছেন। পরিবহনের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? স্থানগত উপযোগ। তাহলে আমরা জানি যে পরিবহনের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? স্থানগত উপযোগ সৃষ্টি হয়। তাহলে আমরা এখন কি করব? আমরা আমাদের যে গ নাম্বার প্রশ্নটা, এটা উত্তরের জন্য আমাদের প্রয়োজন 3টা প্যারা, এর মার্কস হচ্ছে 3। তাহলে আমাদের প্রথম যে অংশটা, এটাকে বলা হয় জ্ঞানমূলক, এর জন্য আমরা দেব। তাহলে প্রশ্ন যে এটা চাইবে, সেই অনুযায়ী আমরা প্রশ্নটা উত্তর করার চেষ্টা করব। তাহলে প্রশ্ন চাইছে এটা কোন ধরনের কাজ করেছেন, তাহলে আমরা দেব পণ্য ক্রয় অথবা পরিবহন। তাইলে এর 2টা কাজ করেছেন। তুমি যদি শুধু দাও পরিবহন, তাও হবে। তুমি যদি শুধু দাও যে পণ্য ক্রয় সংক্রান্ত কার্যক্রম করেছেন, তাও হবে। এখানে কোনো ভুল নেই। যদি একটা দাও, তাও হবে। 2টো দিলেও হবে। অনেকে মনে করবে যে পণ্যটা তো শরীয়তপুর থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছেন, তার মানে হচ্ছে স্থানগত উপযোগ। তুমি যদি স্থানগত উপযোগ দাও, এটাই কারেক্ট, কোনো ভুল নেই। তাহলে আমরা জ্ঞানমূলকে কি দিব? এই প্রশ্ন কি জানতে চাইছে? এটা কোন ধরনের কাজটি সম্পাদন করলেন, কোন ধরনের কাজ? এই যে কাজটি অবশ্যই উল্লেখ করতে হবে।
তারপরে আমার যে কাজ সেটা হচ্ছে আমরা ক্রয়ের সংজ্ঞা দেব এবং পরিবহনের সংজ্ঞা দেব, অর্থাৎ স্থানগত উপযোগের আমরা সংজ্ঞায়ন করব। তাহলে ক্রয়ের সংজ্ঞা কি? এখানে বলছে যে ক্রয় এবং পরিবহন বিপণনের দুটি গুরুত্বপূর্ণ কাজ। ক্রয়ের মাধ্যমে কি হয়? পণ্যের মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়, মালিকানা হস্তান্তর করা হয়। মালিকানা উপযোগ কিভাবে সৃষ্টি হয়? পণ্যের মালিকানা যখন আমি কাউকে হস্তান্তর করব, হস্তান্তর কিভাবে করি? বিক্রয়ের মাধ্যমে। আবার কিভাবে গ্রহণ করি? পণ্যের মালিকানাটা গ্রহণ করি কিভাবে? ক্রয়ের মাধ্যমে। তাহলে ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে যখন পণ্যের মালিকানা হস্তান্তর বা গ্রহণ করা হয় সেটাকে আমরা বলি মালিকানাগত উপযোগ। তাহলে আমরা দেখলাম পণ্যের ক্রয়ের মাধ্যমে কি ধরনের উপযোগ সৃষ্টি হচ্ছে? সত্যগত বা মালিকানাগত উপযোগ সৃষ্টি হচ্ছে। তারপর হচ্ছে পরিবহনের মাধ্যমে কি হয়? একটা নির্দিষ্ট স্থানে উৎপাদিত পণ্য আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন গ্রাহকের কাছে পৌঁছে দিই। কিসের মাধ্যমে? পরিবহনের মাধ্যমে। এই যে পরিবহনের মাধ্যমে এক স্থান থেকে উৎপাদিত পণ্য অন্য স্থানে পৌঁছে যাচ্ছে, পৌঁছে গিয়ে ওই স্থানের মানুষের প্রয়োজন অভাব পূরণ করছে, এটাকে বলা হয় স্থানগত উপযোগ। তাহলে আমরা এখানে খুব সংক্ষেপে দুটো উপযোগের নাম উল্লেখ করে দেব। একটা হচ্ছে ব্যক্তিগত এবং হচ্ছে ব্যক্তিগত বা সত্যগত উপযোগ, আর একটা হচ্ছে স্থানগত উপযোগ। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদেরকে যে জ্ঞানমূলক প্রশ্নটা কি চাইলো সেটা আমরা উত্তর করব। দ্বিতীয় কাজটা হচ্ছে আমাদের সংজ্ঞায়ন করা। এই যে আমি বললাম পণ্য ক্রয় করলো, পণ্য ক্রয়ের সংজ্ঞা কি, তারপর হচ্ছে পরিবহন, এটার মাধ্যমে কি হয়, এগুলো আমরা বলবো। তারপরে আমরা যে প্রয়োগে গিয়ে আমরা কি করব? প্রয়োগে গিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই উদ্দীপকে কি বলছে সেটা আমরা নিয়ে আসব। উদ্দীপকে কি বললো? উদ্দীপকে বললো জনাব করিম শরীয়তপুর থেকে পেঁয়াজ সংগ্রহ করে, পরবর্তীতে সেই পেঁয়াজগুলো বিভিন্ন অঞ্চলে ভোক্তাদের মাঝে বিক্রি করে, সরবরাহ করে। এই যে বললো তিনি এই কথাটা, এটাই আমরা উদ্দীপকে নিয়ে আসবো। তারপর আমরা কি করবো? একটা কনক্লুশন বা একটা আমরা কি বলে এটাকে সার সংক্ষেপ আমরা করব। সেটাকে বলা হয় সেটা আমরা কিভাবে দেবো? যেহেতু করিম শরীয়তপুর গ্রামবাসী থেকে পণ্যটা সংগ্রহ করলো বা পেঁয়াজগুলো সংগ্রহ করলো, তার মাধ্যমে আমরা ব্যক্তিগত উপযোগ বা ধরো মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়। আর ব্যক্তিগত বা মালিকানা উপযোগ কিভাবে সৃষ্টি হয়? ক্রয় বা বিক্রয়ের মাধ্যমে। সুতরাং যেহেতু তিনি পণ্যটা বা পেঁয়াজটা সংগ্রহ করলেন, তার মানে ক্রয় কার্য সম্পাদন করলেন। আবার যেহেতু তিনি এই শরীয়তপুর থেকে পণ্যগুলো দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছেন, এর মাধ্যমে কি হচ্ছে? স্থানগত উপযোগ সৃষ্টি হচ্ছে। তার মানে আমরা দুইটা জিনিস দেখতে পাই, তিনি পরিবহনের কাজটা করলেন, তিনি কিসের কাজটা করলেন? ক্রয় সংক্রান্ত কাজগুলো করলেন। এভাবে তুমি অ্যান্সার করবে। তারপর আমাদের যে অংশটা, আমাদের গয়ংশই যে লাস্টের অংশ, যে উচ্চতর দক্ষতায় যে প্রশ্নটা জানতে চাইছে সেটা হচ্ছে কি ধরনের ব্যবস্থা নিলে তিনি ব্যবসায় ঝুঁকি কমাতে পারবেন বলে মনে করেন? তুমি মনে করো। এখন দেখো, এটা তোমার মতামত জানতে চাইছে যে তুমি কি মনে করো, কিভাবে কি কাজটা করলে, কি ব্যবস্থা গ্রহণ করলে মিস্টার করিম তার ব্যবসায় ঝুঁকি কমাতে পারবেন। আচ্ছা, আমরা উদ্দীপকটা দেখি, তিনি কি কাজ করলে আসলে ঝুঁকিটা কমাতে পারবেন। আমরা দেখতে পাই তিনি সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি করায় পেঁয়াজের দাম কমে যায়। তাই আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেতে তিনি পেঁয়াজ বিক্রি করেন। ভবিষ্যতে এরূপ পরিস্থিতি মোকাবেলায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করার কথা ভাবছেন। এখানে বলে নাই যে তিনি কি করবেন, বলছে যে একটা বিকল্প ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছেন। তাহলে এখানে বলছে যে তিনি কি ব্যবস্থা নিলে তিনি ব্যবসায় ঝুঁকি কমাতে পারবেন। এটা তোমার মতামত, তুমি কি বলো যে এটা কি বিক্রি করায় কিভাবে কি ধরনের ব্যবস্থা নিলে তুমি মনে করো যে তিনি ব্যবসায় ঝুঁকি কমাতে পারবেন, এতে করে তিনি সফল হবেন। আচ্ছা, আমরা দেখি যে যেহেতু তিনি সরকারি এবং বেসরকারি বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি করায় পেঁয়াজের দামটা কমে যাচ্ছে, এর ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে, যার কারণে তিনি খুব দ্রুত পেঁয়াজগুলো বিক্রি করে দিতে পারছেন। এই একটা নির্দিষ্ট সময়, যখন আমরা জানি একটা পেঁয়াজ নির্দিষ্ট সময় উৎপাদন হয়, কিন্তু এই পেঁয়াজের চাহিদা কি শুধু নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে না, সারা বছর পর্যন্ত থাকে? অবশ্যই সারা বছর। এই নির্দিষ্ট সময় উৎপাদিত পণ্যটা সারা বছর ধরে চাহিদা মেটানোর জন্য আমরা কি করতে পারি? এটা সংরক্ষণ করে রাখতে পারি। আর এই সংরক্ষণের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? সংরক্ষণের মাধ্যমে মূলত সময়গত উপযোগ সৃষ্টি হয়। তাহলে আমাদের উত্তরটা হতে পারে
তিনি গুদামজাতকরণের মাধ্যমে পণ্য গুদামজাতকরণের মাধ্যমে তিনি সময়গত উপযোগ সৃষ্টি করার মাধ্যমে তিনি পণ্যের ঝুঁকি এড়াতে পারেন। তাহলে আমরা আমাদের জানতে চাইছে, আমাদের মতামত জানতে চাইছি যে তুমি কি ধরনের ব্যবস্থা নিলে ঝুঁকি কমাতে পারে বলে তুমি মনে করো। তাহলে আমি মনে করি কি সেটা হচ্ছে গুদামজাতকরণের ব্যবস্থা করলে তিনি কি করতে পারেন, তিনি ঝুঁকি কমাতে পারেন, পণ্য সংরক্ষণ করতে পারেন এবং ঝুঁকি কমাতে পারেন। তাহলে এখানে তুমি প্রথমে এই অংশটা দিবা, তারপর কি দিবা, এই যে গুদামজাতকরণ কাকে বলে বা সময়গত উপযোগ কাকে বলে এটার একটা সংজ্ঞা দিবা। তাহলে প্রথম হচ্ছে তুমি জ্ঞানমূলক দিয়ে দিলা, তুমি কোন ব্যবস্থার কথা তুমি উল্লেখ করবা, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। তারপর হচ্ছে 2 নম্বরে তুমি যে কাজটা দিবা সেটা হচ্ছে তুমি যেটাকে প্রেফার করবা, সময়গত উপযোগ যদি তুমি প্রেফার করো তাহলে সময়গত উপযোগে তুমি কি করবা, সংজ্ঞায়ন করবা, সময়গত উপযোগটা কি, কিভাবে হয় এই সময়গত উপযোগটা তুমি সংজ্ঞায়ন করবা। তারপরে তোমার যে কাজ 3 নাম্বার কাজে হচ্ছে তুমি 3 নাম্বার কাজে গিয়ে তুমি কি করবা, এই যে সমস্যাটা, উদ্দীপকের যে সমস্যাটা কি হচ্ছে সেটা তুমি নিয়ে আসো। মিস্টার করিম কি ধরনের সমস্যা মোকাবেলা করতেছে সেটা তুমি নিয়ে আসো। এই যে সরকারি এবং বেসরকারিভাবে মিস্টার করিম যে সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন ধরনের দেশ থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি করা, পেঁয়াজের দাম কমে যায়, এতে করে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেতে তিনি দ্রুত পেঁয়াজ বিক্রি করেন। ভবিষ্যতে এরূপ পরিস্থিতি মোকাবেলা তিনি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন। তো এই যে তার ক্ষতিগুলো হচ্ছে এগুলা আমি মূলত আমাদের কোথায় যাচ্ছে, এগুলো মূলত আমাদেরকে সময়গত উপযোগকে ইন্ডিকেট করছে। তাহলে আমরা 3 নাম্বার যে অংশটা এটাতে আমরা কি করব, এই যে মিস্টার করিমের এই যে সমস্যাটা এই সমস্যাটা নিয়ে আসব। প্রথম অংশটা আমার কি, প্রথম অংশটা হচ্ছে আমার এই সংজ্ঞায়ন করা। আমি প্রথম অংশটা হচ্ছে কোন ধরনের ব্যবস্থা এটা আমি লিখবো। তারপর দ্বিতীয় অংশ হচ্ছে এই যে ব্যবস্থার কথা বললাম যে গুদামজাতকরণ, এটার আমরা সংজ্ঞায়ন করব। গুদামজাতকরণ সংজ্ঞায়ন করার পর 3 নাম্বার যে অংশটা এটা যে তিনি যে অসুবিধার সম্মুখীন হচ্ছে এই অসুবিধাটা আমরা উদ্দীপক থেকে সরাসরি উল্লেখ করব। তারপর 4 নাম্বার যে 4 নাম্বার যে অংশটা সেটাতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এবার মূল্যায়ন করব আসলে কিভাবে সময়গত উপযোগের মাধ্যমে মিস্টার করিম তার এই সমস্যা থেকে সমাধান বা উত্তরণ করতে পারেন নিজেকে, সেই বিষয়টা আমরা নিয়ে আলোচনা করব। কিভাবে আলোচনা করব সেটা হচ্ছে যদি তিনি গুদামজাতকরণের ব্যবস্থা করেন তাহলে কি হবে, পণ্যটা নির্দিষ্ট সময়ের শেষেও নির্দিষ্ট উৎপাদন মৌসুমের শেষেও আমরা তার গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী পণ্যটা সাপ্লাই দিতে পারবো। এতে করে অমৌসুমে ক্রেতারা সুলভ মূল্য পণ্য পাবে, পণ্য ব্যবহার করার সুযোগ পাবে এবং যিনি বিপণনকারী আছেন তিনিও পণ্যটাকে নষ্টের হাত থেকে রক্ষা করতে পারবেন এবং পরবর্তীতে চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে পারবেন বলে মনে করি। এইভাবে লিখে তুমি একটা মূলত মূল্যায়ন করবা। তারপর শেষের অংশে যে তুমি কনক্লুশন বা সমাপ্তি দিবা সেখানে তুমি অতএব সুতরাং গুদামজাতকরণের মাধ্যমে তিনি ব্যবসায়িক ঝুঁকি কমাতে পারেন বলে আমি মনে করি, এভাবে তুমি শেষ দিয়ে দিবা। তারপরে যে সৃজনশীলটা রয়েছে সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2022 সালের আরেকটা সৃজনশীল, সেটা হচ্ছে শাপলা কোম্পানি বিভিন্ন সাইজের প্যান্ট তৈরি করে। পণ্যের গুণগত মান ভালো হওয়ায় রাশিয়ার বাজার থেকে 3 লক্ষ পিস প্যান্টের ফরমাইশ পায়। ফরমাইশ বলতে কি বোঝায়, ফরমাইশ বলতে বোঝায় অর্ডার পেয়েছে মানে প্রয়োজনীয়। তারপর হচ্ছে প্রয়োজনীয় সব উপকরণ থাকা সত্ত্বেও শ্রমিক ধর্মঘটের কারণে নির্ধারিত সময়ে 1 মাস পরে পণ্য সরবরাহ করলে আমদানিকারক ফরমাইশ বাতিল করে দেয়, ফলে প্রতিষ্ঠানটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। প্রথমে বুঝলাম আমরা উদ্দীপক, তারপর আমরা প্রশ্নে আসি সংগঠন কি। সংগঠন বলতে কি বোঝায়, সংগঠন বলতে বোঝায় আমরা যদি সহজভাবে বলি সকল বস্তুগত এবং অবস্তুগত উপকরণ বা উপাদানের সমষ্টিকে আমরা মূলত সংগঠন বলি। বস্তুগত এবং অবস্তুগত সকল উপকরণের সমষ্টিকে আমরা সংগঠন বলি। আমরা যদি সংগঠনের বইয়ের আমরা সংজ্ঞাটা আমরা জানতে চাই সেহেতু দেখব উৎপাদনের উদ্দেশ্যে ভূমি, শ্রম, মূলধনের আনুপাতিক সংগ্রহ, সংযোজন এবং উৎপাদনে নিয়োগ করার প্রচেষ্টাকে সংগঠন বলা হয়। এটা হচ্ছে বইয়ের ভাষায়, তুমি এভাবে দিতে পারো। আবার যদি তুমি দিতে চাও যে উৎপাদন কাজে ব্যবহৃত সকল বস্তুগত এবং অবস্তুগত কাজের সমষ্টিকে আমরা সংগঠন বলি, এভাবেও তুমি দিতে পারো, কোনো ভুল নেই। তারপর আমাদেরকে ক্ষয় যেটা জানতে চাইছে সেটা হচ্ছে উৎপাদনশীলতার উপর মুনাফা নির্ভর করে। উৎপাদনশীলতা মানে কি,
উৎপাদনশীলতা মানে কি? উৎপাদনশীলতা মানে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ উপকরণ ব্যবহার করে সর্বোচ্চ সংখ্যক পণ্যদ্রব্য উৎপাদন করার দক্ষতাকে বলা হয় উৎপাদনশীলতা। এই যে উৎপাদনশীলতা, এটার উপর মুনাফা নির্ভর করে। ব্যাখ্যা করো। এই যে খ নাম্বারে অনুধাবনমূলক আমরা প্রশ্নটা আসলো এটা, তাহলে আমরা কিভাবে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর করি বলো? অনুধাবনমূলক প্রশ্নের উত্তর করি আমরা দুটো অংশে। প্রথম অংশ দিয়ে আমরা হচ্ছে জ্ঞানমূলক, দ্বিতীয় নাম্বার অংশে আমরা কি দেব? অনুধাবনমূলক। অনুধাবনমূলক। তাহলে প্রথম অংশে আমরা যেহেতু জ্ঞানমূলক দিব, কোনটার জ্ঞান দেব? সেটা হচ্ছে আমরা উৎপাদনশীলতার সংজ্ঞাটা আমরা দেব। তারপর আমরা দেব যে উৎপাদনশীলতার উপর মুনাফা কিভাবে নির্ভর করে। দেখো উৎপাদনশীলতা বলতে, দেখো তারাও প্রথমে সংজ্ঞায়ন করছে। তারপর হচ্ছে উৎপাদনশীলতা বলতে আমরা কি বুঝি? উৎপাদনশীলতা বলতে বোঝায় নির্দিষ্ট পরিমাণ উপকরণ ব্যবহার করে সর্বোচ্চ সংখ্যক পণ্যদ্রব্য উৎপাদনের দক্ষতাকে আমরা উৎপাদনশীলতা বলে থাকি। আচ্ছা, উৎপাদনের মাধ্যমে এবার কিভাবে মুনাফা নির্ভর করে? দেখো, যখন স্বল্প সংখ্যক নির্দিষ্ট পরিমাণ উপকরণ ব্যবহার করে আমরা সর্বোচ্চ পরিমাণ পণ্যদ্রব্য উৎপাদন করি, তখন কি হয়? তখন যে কাজটা হয়, উৎপাদনের যে খরচটা আছে, উৎপাদন ব্যয়টা আছে, এটা হ্রাস পায়। উৎপাদন ব্যয়টা হ্রাস পায়। উৎপাদন ব্যয় হ্রাস পেলে কি হয়? পণ্যের মূল্য কমে, অর্থাৎ পণ্য কম দামে আমরা পণ্যটা বাজারে ছাড়তে পারি। পণ্য যখন আমরা কম দামে বাজারে ছাড়তে পারি, তাহলে যে পণ্যের বিক্রয় মূল্যটা আছে, এটা আমরা সর্বোচ্চ বিক্রয় মূল্যটা পাই। বিক্রয় মূল্য যদি বৃদ্ধি পায়, তাহলে কি হয়? মুনাফা বৃদ্ধি পায়। তাহলে দেখা যায় আমরা যদি উৎপাদনশীলতা বাড়াই, তাহলে উৎপাদন ব্যয় কমে। উৎপাদন ব্যয় যদি কমে, তাহলে কি হয়? পণ্যের মূল্য কমে। পণ্যের মূল্য যদি কমে, তাহলে কি হয়? পণ্যের বিক্রয় বৃদ্ধি পায়। বিক্রয় যদি বৃদ্ধি পায়, তাহলে কি হয়? মুনাফা বৃদ্ধি পায়। তাহলে আমরা আলটিমেটলি দেখতে পাচ্ছি মুনাফা বৃদ্ধির জন্য আমাদের কি বৃদ্ধি করতে হবে? উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা যদি উৎপাদনশীলতা বৃদ্ধি করি, তাহলে আলটিমেটলি আমাদের মুনাফাও বৃদ্ধি পাবে। এই কারণেই বলা হচ্ছে যে মুনাফা বৃদ্ধিতে উৎপাদনশীলতার গুরুত্ব অপরিসীম। বা আমাদের প্রশ্ন যেটা জানতে চাইছে যে উৎপাদনশীলতার উপর মুনাফা নির্ভর করে। যেভাবে প্রশ্ন আসুক, উত্তর একই হবে। তারপর আমাদের যে প্রশ্নটা জানতে চাইছে সেটা হচ্ছে পণ্যের গুণগত মান ব্যবসায়ের একমাত্র সফলতার কারণ নয়। ব্যাখ্যা করো। এখানে একটা উক্তি দিয়ে দিছে। এই উক্তিটার সাথে তুমি একমত কি না তোমার, সেটা তুমি ব্যাখ্যা করবে। এখানে পণ্যের গুণগত মানই ব্যবসার একমাত্র সফলতার কারণ নয়। তুমি কি এটার সাথে এই উক্তিটা মানো কি মানো না? তুমি এখন এটা ব্যাখ্যা করবা। আচ্ছা, আমরা দেখি কেন এই উক্তিটা দিল। আমরা একটু দেখে আসি। শাপলা কোম্পানি বিভিন্ন সাইজের প্যান্ট তৈরি করে। পণ্যের গুণগত মান ভালো হওয়ায় রাশিয়ার বাজার থেকে 3 লক্ষ পিস প্যান্টের অর্ডার পায়। প্রয়োজনীয় সব উপকরণ থাকা সত্ত্বেও শ্রমিক ধর্মঘটের কারণে নির্ধারিত সময়ে 1 মাস পরে পণ্য সরবরাহ করলে আমদানিকারক ফরমায়েশ বাতিল করে দেন। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে সমস্যা হচ্ছে শ্রমিক ধর্মঘটের। তার মানে যে প্যান্ট তৈরি করে, প্যান্টের গুণগত মান খুবই ভালো। পণ্যের গুণগত মানটা ভালো, গুণগত মান নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে বলতেছে শ্রমিক ধর্মঘটের কারণে কি হচ্ছে? 1 মাস পরে পণ্য সরবরাহ করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রশ্নের উত্তর করব উদ্দীপকের আলোকে। এই যে গ এবং ঘ, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, এই যে প্রশ্নগুলো, এগুলোর উত্তর করব কিসের আলোকে? এই উদ্দীপকের আলোকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পণ্যের গুণগত মান ব্যবসার একমাত্র কারণ নয়, সফলতার কারণ নয়। তাহলে পণ্যের গুণগত মান বলতে কি বুঝি? পণ্যের গুণগত মান বলতে, আচ্ছা, আমরা যখন প্রশ্নটার উত্তরটা দেব, তখন আমরা কি করব? প্রশ্নের উত্তরটা দিতে গিয়ে আমরা প্রথমে লিখবো একটা জ্ঞানমূলক দিতে হবে। জ্ঞানমূলকটা আমরা কি দিব? লিখবো এই উক্তিটাই আমরা উল্লেখ করব, পণ্যের গুণগত মান ব্যবসার একমাত্র সফলতার কারণ নয়। আমি উক্তিটির সাথে একমত, অথবা কারণ নয় বলে আমি মনে করি। এটা আমাদের জ্ঞানমূলক শেষ। তারপর অনুধাবনে এসে আমরা কি দেব? পণ্যের গুণগত মান বলতে আমরা কি বুঝি, আমরা এটা নিয়ে আমরা সংজ্ঞায়ন করব। গুণগত মান কি? গুণগত মান হচ্ছে পণ্যের অন্তর্নিহিত বৈশিষ্ট্য, যেটা মানুষের অভাব পূরণের সামর্থ্য রাখে, অথবা যে অন্তর্নিহিত যে বৈশিষ্ট্যগুলো অন্য পণ্য থেকে আলাদা করে এবং পণ্যের মানকে বৃদ্ধি করে, সেটাই হচ্ছে পণ্যের গুণগত মান। এই যে পণ্যের গুণগত মানের আমরা সংজ্ঞাটা দিলাম। তারপরে আমরা কি করব? এই যে পণ্যের গুণগত মানই ব্যবসার একমাত্র সফলতার কারণ হতে পারে না, সেই বিষয়টা আমরা ব্যাখ্যা করব। কিভাবে আমরা ব্যাখ্যা করব?
দেখো, ব্যবসার সফলতা অর্জন করতে গেলে শুধু পণ্যের গুণগত মানই নয়, ব্যবসায়ের যে শ্রমিক কর্মীগুলো আছে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তারপর যে পর্যাপ্ত কাঁচামালের যোগান রাখতে হবে, কর্মচারীদের শ্রমিক কর্মীদের মনোবল উন্নয়ন করতে হবে, তারপর মানসম্মত প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থার সমন্বয় ঘটাতে হবে। এই কাজগুলো আমরা উল্লেখ করব। তাহলে আমরা কি প্রথম অংশটা আমরা সংজ্ঞায়ন করলাম যে আমি মনে করি, তারপরে হচ্ছে আমরা গুণের একটা সংজ্ঞা দেব, তারপরে লিখব যে সফলতা অর্জনে একজন ব্যবসায়ীকে সময়মতো পর্যাপ্ত কাঁচামালের যোগান, শ্রমিক কর্মীদের মনোবল উন্নয়ন এবং মানসম্মত প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থার সমন্বয় ঘটাতে হবে। এই অংশটা আমরা একটু অ্যাড করে দেব। তারপরে যে 3 নাম্বার অংশ আছে সেই অংশে আমরা কি দিব, এই যে সমস্যাটা হলো উদ্দীপকে, এই সমস্যার কথা আমরা উল্লেখ করব। তাহলে কি ধরনের সমস্যা হলো, এই যে শাপলা কোম্পানিটা, তার প্যান্ট খুবই ভালো, কিন্তু তার পণ্যের গুণগত মানও অনেক ভালো, কিন্তু দেখা যাচ্ছে শ্রমিক ধর্মঘটের কারণে কি হচ্ছে, পণ্যটার অর্ডার অনুযায়ী পণ্য পৌঁছতে 1 মাস দেরি হয়েছে। এতে করে কি হচ্ছে, যে কোম্পানিটা সেটা কি করলো, অর্ডার ক্যান্সেল করে দিল। এই যে কাজগুলো, এগুলো আমরা লিখব। তারপর আমরা লিখব এই সমস্যাটার কথা উল্লেখ করব। তারপর আমরা কনক্লুশনে গিয়ে লিখব যে শ্রমিকদের পর্যাপ্ত পারিশ্রমিক দেওয়া এবং তাদের মনোবল বাড়ানোর উদ্যোগ প্রতিষ্ঠানটি নিতে পারেনি। এতে করে কর্মীরা কাজে আগ্রহ হারিয়ে ফেলায়, প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়, শ্রমিকরা কি করে, ধর্মঘট করে। তারপর তুমি সমাপ্তি দিয়ে দিবা যে তাই বলা যায় পণ্যের গুণগত মানই ব্যবসার একমাত্র সফলতার কারণ হতে পারে না, বা কারণ নয় বলে আমি মনে করি। এভাবে শেষ দিবা। তারপর আমাদের গ নাম্বার যে প্রশ্নটা বললো সেটা হচ্ছে উৎপাদনশীলতার সুবিধা না পাওয়ায় প্রতিষ্ঠানটির ক্ষতির মূল কারণ। তুমি কি একমত? একমত যদি হও তাহলে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দিতে বলছে। তাহলে আমরা যদি এখন দেখতে পাই উৎপাদনশীলতার সুবিধা না পাওয়ায় প্রতিষ্ঠানটির ক্ষতির মূল কারণ, আমরা এটা যদি তুমি একমত থাকো তাহলে লিখবা যে প্রথম অংশে কয়টা অংশ থাকে, এখানে 4টা অংশ। 4টা অংশের প্রথম অংশ তুমি লিখবা জ্ঞানমূলকের যে অংশটা, এটার মধ্যে লিখবা যে উৎপাদনশীলতার সুবিধা না পাওয়ায় প্রতিষ্ঠানটির ক্ষতির মূল কারণ বলে আমি মনে করি, বা কারণ উক্তিটির সাথে আমি একমত। আমার উত্তরের সপক্ষে যুক্তি নিচে প্রদান করা হলো। এভাবে প্রথম অংশটা লিখবা যেটা জ্ঞানমূলক। দ্বিতীয়টা লিখবা এই যে উৎপাদনশীলতা, এটার ধারণা দিয়ে দিবা। উৎপাদনশীলতা বলতে তুমি কি বোঝো, এটার ধারণাটা দিবা। উৎপাদনশীলতা মানে কি, উৎপাদনশীলতা বলতে কি বোঝো, এটা লিখবা। উৎপাদনশীলতার সংজ্ঞা দিয়ে দিবে। উৎপাদনশীলতা কি আসলে? উৎপাদনশীলতা বলতে বোঝায় কি, উৎপাদন বাড়ানোর দক্ষতা বা সক্ষমতা। উৎপাদনটা কিভাবে বাড়ে? স্বল্প নির্দিষ্ট পরিমাণ উপকরণ ব্যবহার করে সর্বোচ্চ সংখ্যক পণ্য উৎপাদন করার সক্ষমতা বা সামর্থ্যকে কি বলে, আমরা উৎপাদনশীলতা বলি। এই যে উৎপাদনশীলতা, এটা এই উৎপাদনশীলতার মাধ্যমে কি হয়, পণ্যের উৎপাদন বৃদ্ধি পায়। এই উৎপাদনশীলতার সংজ্ঞাটা তুমি প্রথমে দিবা। তারপর কি করবা, শুধু উৎপাদনশীলতা বৃদ্ধি পেতে উৎপাদনশীলতা বৃদ্ধি পেতে কোন ধরনের ভূমিকা রয়েছে সেগুলো আমরা আলোচনা করতে গিয়ে দেখবো। দক্ষ ব্যবস্থাপনা, উন্নত কাঁচামাল, কর্মীদের সাথে সুসম্পর্ক রক্ষা, তারপরে হচ্ছে উন্নত উৎপাদন প্রক্রিয়া প্রভৃতি উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে। এই যে বিষয়গুলো, এগুলো আমরা নিয়ে আসবো। তারপর আমরা কি করব, এটা হচ্ছে আমাদের 2য় নম্বর অংশের কাজ। এটা হচ্ছে আমাদের প্রথম অংশ, এটা হচ্ছে আমাদের 2য় অংশ। তারপর হচ্ছে আমাদের এই অংশটাই আমরা কি করব, যে এই সমস্যাটা নিয়ে আসবো। উদ্দীপক থেকে আমরা সমস্যাটার কথা তুলে ধরবো। তারপর যে 4র্থ অংশ, সেই 4র্থ অংশে আমরা কি করব, কেন সমস্যা হলো, কেন উৎপাদনশীলতা হ্রাস পেলো এবং সময় মতো পণ্যটা উৎপাদন করে ফরমাইশ অনুযায়ী পণ্যটা যোগান দিতে পারলো না, সে বিষয়ে আমরা যে 4র্থ অংশ সেটাতে আমরা আলোচনা করব। আমরা যে ধর্মঘটের কারণে কি হলো, উৎপাদন কার্যক্রম ব্যাহত হলো। এতে করে কি করলো, উপকরণ ব্যবহার করে আগের তুলনায় উৎপাদন বৃদ্ধি করতে পারলো না, অর্থাৎ কম পরিমাণ উৎপাদন হলো। আবার ধরো যে শ্রমিক ধর্মঘট কেন হয়, শ্রমিকদের সাথে যখন মালিক পক্ষ বা কোম্পানির যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের যখন সুসম্পর্ক বজায় থাকে না, তখন মূলত সেদিক থেকে অসন্তোষ সৃষ্টি হয়। অথবা কর্মীদের যখন পর্যাপ্ত বেতন দেওয়া না হয়, অথবা 1 মাসের বেতন 3 মাস আটকে রাখা হয়, এই যখন কার্যক্রমগুলো হয় তখন শ্রমিকরা অসন্তুষ্ট হয়। ওই অসন্তুষ্ট শ্রমিকরাই মূলত কি করে, এই যে ধর্মঘট করে। এই যে ধর্মঘটের ফলে কি হয়, উৎপাদন ব্যাহত হয়। উৎপাদন ব্যাহত হলে কি হয়,
উৎপাদনশীলতা হ্রাস পায়। উৎপাদনশীলতা হ্রাস পেলে কি হয়? উৎপাদনশীলতা হ্রাস পেলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। তাছাড়াও ধরো প্রয়োজনীয় সময় যথার্থ সময়ে আমরা কি করতে পারি না, পণ্যটা অর্ডার অনুযায়ী সরবরাহ করতে পারি না। এতে কি হয়? ব্যবসায়ের ক্ষতির সম্মুখীন হয়। এই যে বিষয়গুলো, এগুলোই এখানে উল্লেখ করেছে। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম। তুমি যদি এভাবে চার নাম্বারে যদি 4 নাম্বারের প্রশ্ন যদি 4টা অংশ করে উত্তর করো, তাহলে তুমি খুব সহজে যিনি খাতা কাটবেন এক্সামিনার, তার নজর আকর্ষণ করতে তুমি পারবে এবং সর্বোচ্চ মার্কস পেতে পারবে। এভাবে যদি তুমি লেখো, অবশ্যই তুমি 4-এ 4 পাবে অথবা 4-এ 3 পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে তারপরের প্রশ্ন আমরা দেখি। তারপর প্রশ্নটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন। জনাব সামাদ একজন মরিচ ব্যবসায়ী। তিনি বগুড়া থেকে উন্নত জাতের কাঁচা মরিচ চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে বিক্রি করে লাভবান হন। তিনি বগুড়া থেকে উন্নত জাতের কাঁচা মরিচ চট্টগ্রামে, তার মানে বগুড়া থেকে নিয়ে আসছে চট্টগ্রামে। তারপর অংশ হচ্ছে, তিনি জুন মাসে অতিবৃষ্টির কারণে একটি বড় চালান চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আসতে বিলম্ব হয়, ফলে স্থানীয় পাইকাররা কাঁচা মরিচ সংগ্রহ করতে পারেনি। কিন্তু বাজার এলাকায় কাঁচা মরিচ সংরক্ষণের কোনো ব্যবস্থা ছিল না। এ পরিস্থিতিতে জনাব সামাদ খুবই চিন্তিত হয়ে পড়েন। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। তাহলে আমরা দেখি শ্রমের গতিশীলতা বলতে আমরা কি বুঝি। শ্রমের গতিশীলতা কি, এটা জানতে চাইছে প্রথম প্রশ্নে। তাহলে শ্রমের গতিশীলতা মানে কি? গতিশীলতা মানে কি? গতিশীলতা মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া, এটা তো গতিশীলতা। তাহলে শ্রমের গতিশীলতা মানে কি? একজন শ্রমিক যখন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হবে, অথবা এক পেশা থেকে অন্য পেশায় স্থানান্তরিত হবে, অথবা এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরিত হবে, তখন তাকে আমরা বলি শ্রমের গতিশীলতা। তাহলে আমরা যদি আমাদের এক্সাক্ট উত্তরে দেখি, শ্রমিক তার নিজস্ব প্রয়োজনে বিদ্যমান পেশা স্থান এক শিল্প প্রতিষ্ঠান থেকে অন্যত্র স্থানান্তর হয়, তখন তাকে আমরা শ্রমের গতিশীলতা বলি। বোঝা গেল শ্রমের গতিশীলতা। তারপর হচ্ছে এই মূলধন উৎপাদনশীল। মূলধন কিভাবে উৎপাদনশীল, এই প্রশ্নটা জানতে চেয়েছে। তাহলে আমরা কি করব? আগে মূলধনের সংজ্ঞা দিব। মূলধন কি? মূলধন হচ্ছে উৎপাদনের খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান, এভাবে দিতে পারি। আবার মূলধন কি? একজন মানুষের আয়ের যে অংশটি ভোগ না করে পরবর্তীতে উৎপাদন কাজে ব্যবহার করে, সেটাকে আমরা বলি মূলধন। তারপর আমরা কি দিব? মূলধন কিভাবে উৎপাদনশীল, এই বিষয়টি আমরা ব্যাখ্যা করব। দেখো, মূলধন হচ্ছে মানুষের শ্রমের মাধ্যমে তৈরি সেসব দ্রব্য সামগ্রী যা বর্তমানে ভোগে ব্যবহৃত না হয়ে ভবিষ্যতে উৎপাদন কাজে ব্যবহৃত হয়। তার মানে মূলধনটা হচ্ছে আমরা যা আয় করি, সেটাই হচ্ছে একটা মূলধনের অংশ, যেটা আমরা কি করি? আমরা ব্যবহার করি না বা ভোগ করে শেষ করে দিই না, আমরা জমিয়ে রাখি। কেন? পরবর্তীতে উৎপাদন করার কাজে। এই যে মূলধনটা, এটা কিভাবে উৎপাদনশীল? এটা উৎপাদন কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করা হচ্ছে। যা উৎপাদন কাজে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহায়তা করে, তাই হচ্ছে উৎপাদনশীল। তারপর আমরা উৎপাদনশীলের একটা সংজ্ঞা দেব। মূলধন কিভাবে উৎপাদনশীল, এটা বোঝানোর জন্য আমরা উৎপাদনের একটা কি দেব? আমরা উৎপাদনশীলের সংজ্ঞাটা দেব। তারপর আমরা বলবো যে মূলধন কিভাবে উৎপাদনশীল। দেখো, একটা প্রতিষ্ঠানের পরিচালনার জন্য কি প্রয়োজন? প্রতিষ্ঠানের যন্ত্রপাতি প্রয়োজন, তারপর কাঁচামাল, অর্থ ইত্যাদি প্রয়োজন মেটানোর জন্য আমরা কিভাবে কাজ করি, কিভাবে এসব পেয়ে থাকি যন্ত্রপাতিগুলো? নিশ্চয়ই মূলধনের মাধ্যমে। এই যে মূলধনটা কি হয়? মূলধনটা আমরা যে পূর্ব নির্ধারিত আমাদের যে আয়ের একটা অংশ হচ্ছে মূলধন। এই মূলধনটা আমরা কি করি? পর্যাপ্ত মূলধন জমিয়ে রাখার পরে আমরা কি করি? এই যন্ত্রপাতি কিনি, উৎপাদনের জন্য কাঁচামাল ক্রয় করি, পর্যাপ্ত অর্থ সংরক্ষণ করি। এগুলো উৎপাদন প্রক্রিয়া ব্যবহৃত হয় এবং পণ্য উৎপাদন করে থাকে। এই যে পণ্যটা উৎপাদন করলো, তারপর আমরা কি করলাম? পণ্যটা বিক্রি করলাম। বিক্রয়ের পর আমরা একটা মুনাফা পেলাম। এই যে মুনাফাটা কিন্তু আমরা সবটাই বন্টন করে দিই না বা নিচে ভোগ করে ফেলি না। কি করি? আবার এই মুনাফার একটা অংশ আমরা আবার জমিয়ে রাখি পরবর্তীতে উৎপাদনে ব্যবহৃত হওয়ার জন্য। তার মানে আমরা একটা উৎপাদিত পণ্যের যে মূলধনটা, এটা আমরা পরবর্তী উৎপাদনের কাজে ব্যবহার করি। পরবর্তী উৎপাদন কাজের যে মুনাফাটা পাই, এটার একটা অংশ আমরা এরপরের উৎপাদন কাজে ব্যবহার করি। এই যে একের পর এক ব্যবহার করছি, তার মানে আমাদের কি হচ্ছে? উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে। আর এই যে উৎপাদনশীলতা, এটা কিসের উৎপাদনশীলতা? এটা হচ্ছে মূলধনের উৎপাদনশীলতা।
ঠিক এভাবে আমরা উত্তরটা আমরা করতে পারি যে সুতরাং যার কারণে মূলধন উৎপাদনশীল, এভাবে আমরা কনক্লুশন দিয়ে আমরা সমাপ্ত করব। এই যে করব এগুলো কিন্তু বেশি দেব, বেশি ধরো 3-4 বা সর্বোচ্চ 5-6 লাইন দেব, এর বেশি বড় করব না। আমি এত বড় করে বলছি যাতে তুমি বোঝো আসলে কি মূলধন কিভাবে উৎপাদনশীল হতে পারে, এই বোঝানোর জন্য আমি একটু ব্রডলি আলোচনা করলাম। তারপর আমাদেরকে যে জিনিসটা জানতে চাইছে, উদ্দীপকের সিরাজউদ্দিন বাজারে কাঁচা মরিচ সরবরাহের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে। উদ্দীপকে রিয়াজউদ্দিন বাজারে কাঁচামাল সরবরাহের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে। এখন আমরা দেখি রিয়াজউদ্দিন কি হয়েছে। জমনা সামাদ একজন মরিচ ব্যবসায়ী, তিনি বগুড়া থেকে উন্নত জাতের কাঁচা মরিচ চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে বিক্রি করে লাভবান হন। তাহলে দেখো আমরা বগুড়া থেকে উন্নত জাতের কাঁচামাল সংগ্রহ করে কোথায় বিক্রি করছে, চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে। তার মানে এই যে উপযোগটা সৃষ্টি হলো, এটা কোন ধরনের উপযোগ হতে পারে। দেখো এই যে রিয়াজউদ্দিন বাজারটা, এটাতে কিন্তু আমাদের যে মরিচটা এটা কিন্তু উৎপাদন হচ্ছে না, সেটা উৎপাদন হচ্ছে বগুড়ায়। তার মানে অন্য একটা জেলার উৎপাদিত পণ্যটা আমরা কোথায় নিয়ে আসছি, চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে নিয়ে আসছি। তাহলে এক স্থানে উৎপাদিত পণ্য যখন আমরা অন্য স্থানে নিয়ে যাই, সেটাকে কোন ধরনের উপযোগ বলি, সেটাকে আমরা বলি স্থানগত উপযোগ। তাহলে আমরা যে জিনিসটা দিতে পারি, রিয়াজউদ্দিন যে জিনিসটা দিতে পারি সেটা হচ্ছে রিয়াজউদ্দিন বাজার কাঁচামাল সরবরাহের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। এটা হচ্ছে আমাদের জ্ঞানমূলক প্রথম অংশে দিলাম। তারপর দ্বিতীয় অংশে আমরা কি দেবো, এই যে স্থানগত উপযোগ কাকে বলে এটা আমরা সংজ্ঞায়ন করব। স্থানগত উপযোগ কাকে বলে, স্থানগত উপযোগ বলে এক স্থানে উৎপাদিত পণ্য অন্য স্থানে স্থানান্তরের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে স্থানগত উপযোগ। স্থানগত উপযোগের পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। এভাবে আমরা দ্বিতীয় অংশ প্যারাটা দেব। এটা হচ্ছে 2 নম্বর অংশ, এটা হলো 1 নম্বর অংশ। তারপর 3 নম্বর অংশে আমরা কি দিব, সবগুলো সেম। 3 নম্বর অংশে আমরা এই যে স্থানগত উপযোগটা কিভাবে সৃষ্টি হলো, উদ্দীপকে কি ঘটলো, এটা আমরা নিয়ে আসবো। যেমন ধরো আব্দুল সামাদ কি করলো, বগুড়া থেকে কি করলো, কাঁচামরিচগুলো সংগ্রহ করে চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারে নিয়ে আসলো। এই যে কার্যক্রমটা, এটাকে মূলত আমরা কি বলি, স্থানগত উপযোগ। এক স্থান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক স্থানের পণ্যটা অন্য স্থানে গিয়ে বিক্রয় হচ্ছে, অন্য স্থানে তাদের চাহিদা প্রয়োজন পূরণ করছে। এই যে এক স্থানে উৎপাদিত পণ্যটা প্রয়োজন অন্য স্থানে গিয়ে তাদের প্রয়োজনীয় অভাব চাহিদাগুলো পূরণ করছে, এর মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হচ্ছে। সুতরাং আমরা মনে করি, তারপর কনক্লুশন দিয়ে দিবা, তাই বলা যায় বা সুতরাং আমরা মনে করবি, অতএব, এগুলো অ্যাড করবা অবশ্যই। গ এবং ঘ নাম্বার উত্তরে অবশ্যই এগুলো অ্যাড করবা কনক্লুশনের জায়গায়। তারপর বলবা যে তাই বলা যায় রিয়াজউদ্দিন বাজারে কাঁচা মরিচ সরবরাহের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে। তারপরে যে অংশটা সেটা হচ্ছে গ নাম্বার, কৃষি পণ্য সহনীয় মূল্যে সারা বছর ভোগ করার জন্য সংরক্ষণ ব্যবস্থা পর্যাপ্ত থাকা প্রয়োজন। তুমি কি একমত? এখানে দেখো, কৃষি পণ্য সহনীয় মূল্যে সারা বছর ভোগ করার জন্য সংরক্ষণ ব্যবস্থা পর্যাপ্ত থাকা প্রয়োজন। সংরক্ষণ ব্যবস্থা মানে কি, সংরক্ষণ ব্যবস্থা মানে কি, সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়, সময়গত উপযোগ সৃষ্টি হয়। তুমি কি একমত এই উক্তিটার সাথে? তুমি যদি একমত হও তাহলে লিখবা উক্তিটির সাথে আমি একমত, বা উক্তিটি যথার্থ, উক্তিটির সাথে আমি একমত, এমন কিছু লিখবা। এটা হচ্ছে তোমার জ্ঞানমূলক বা প্রথম অংশের কাজ। দ্বিতীয় অংশের কাজ হচ্ছে এই যে সংরক্ষণের মাধ্যমে, এই যে সংরক্ষণটা কি, বা ধরো তুমি যদি লেখো যে সময়গত উপযোগটা কি, সময়গত উপযোগের মাধ্যমে কি হয়, এটা সংজ্ঞায়ন করতে পারো যে সংরক্ষণের মাধ্যমে যে ধরনের উপযোগ সৃষ্টি হয় তাকে সময়গত উপযোগ বলা হয়। অথবা এক সময় উৎপাদিত পণ্য সংরক্ষণের মাধ্যমে অন্য সময় এর অভাব চাহিদা পূরণ করার মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সময়গত উপযোগ সৃষ্টি হয়। এই যে গ নাম্বারে দ্বিতীয় অংশে তুমি কি করবা, সংজ্ঞায়ন করবা যে সময়গত উপযোগটা আসলে কি। সময়গত উপযোগটা কি, সময়গত উপযোগের মাধ্যমে কি হয়, পণ্যটা অপচয় বা নষ্ট হয় না, পণ্যের গুণগত মান অক্ষুণ্ণ থাকে, অমৌসুমে ওই পণ্যটার অভাব চাহিদা অনুযায়ী যোগান দেওয়া সম্ভব হয়। এতে করে মানুষের প্রয়োজনীয় পণ্য মানুষ তার প্রয়োজনীয় পণ্য ভোগ করতে পারে। এগুলা লিখবা ক্ষয়ে 2 নম্বর অংশে, প্রথম অংশ আর দ্বিতীয় অংশে এই অংশটা লিখবা। তারপর তুমি 3 নাম্বার যে অংশটা, সেটাতে তুমি কি লিখবা, 3 নাম্বার অংশে লিখবা যে যে মিস্টার আব্দুল সামাদ যে কাজটা করলো, এটা কি করলো বা কি ধরনের সমস্যা হলো, সংরক্ষণজনিত সমস্যা, এই সমস্যাগুলো তুমি উল্লেখ করবা। আব্দুল সামাদ কি হলো, এখানে দেখতে পাচ্ছি যে কিন্তু জুন মাসে অতিবৃষ্টির কারণে একটি বড় চালান চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে, চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আসতে বিলম্ব হয়।
বিলম্ব হয়, ফলে স্থানীয় পাইকাররা কাঁচামরিচ সংগ্রহ করতে পারেনি, কিন্তু বাজার এলাকায় কাঁচামরিচ সংরক্ষণের কোনো ব্যবস্থা ছিল না। তাহলে আমরা দেখতে পাই যে সংরক্ষণের একটা ব্যবস্থা নাই। আবার যে অতিবৃষ্টির কারণে যে সমস্যাটা হলো সেই কারণে নিয়ে আসতে পারলো না, আবার আসার পরও কি করলো, সংরক্ষণ করতে পারলো না। এতে কি হবে, আলটিমেটলি যে কাঁচামালটা সেটা, এই যে কাঁচামালটা এটা কিন্তু 3-4 দিনের বেশি টিকে থাকে না, এটা কি হয়, নষ্ট হয়ে যায়। এই যে পচনশীল পণ্যটা সংরক্ষণ করার জন্য কি প্রয়োজন, অবশ্যই কি ধরনের কি প্রয়োজন, তোমার সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এই সংরক্ষণের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়, সংরক্ষণের মাধ্যমে মূলত সময়গত উপযোগ সৃষ্টি হয়ে থাকে। তাহলে এই যে সমস্যাটা, এই সমস্যার কথা আমরা 3 নাম্বার পয়েন্টে উল্লেখ করব। তারপর আমি যে কথাটা উল্লেখ করব, আমি একটু আগে যে কথাটা বললাম যে সংরক্ষণ কেন প্রয়োজন। এখানে দেখো, এখানে কিন্তু 3 নাম্বার আর 4 নাম্বার পয়েন্টটা একসাথে দিয়ে দিচ্ছে। তুমি এভাবে একসাথে দিবা না, অবশ্যই আলাদা আলাদা করে পয়েন্টটা দিবা। আলাদা আলাদা পয়েন্টটা দিলে কি হয়, যে যিনি খাতা কাটেন তার মনোযোগ আকর্ষণ করতে ভূমিকা রাখে, এবং তিনি বোঝে যে খাতার স্ট্রাকচারটা অনেক সুন্দর হয়, খাতার লেখার কাঠামোগুলো সুন্দর হয়, এবং তুমি পর্যাপ্ত মার্কস পাবে। তাহলে দেখো যে তিনি তার সমস্যাটা 3 নম্বরে উল্লেখ করবা, 4 নম্বরে গিয়ে একটু মূল্যায়ন করবা। কিভাবে মূল্যায়ন করবা, যে তিনি যেহেতু সমস্যার কারণে পর্যাপ্ত সময়ে কাঁচামালটা বা কাঁচামরিচটা কি করতে পারেনি, বাজারে আনতে পারেনি। পর্যাপ্ত সময় পরবর্তী সময় যখন বাজারটা কাঁচামরিচটা আনলো, তখন দেখা যায় বাজারে সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। এই সংরক্ষণের অব্যবস্থার কারণে কি হয়, পণ্যটা কয়েকদিনের মাথায় নষ্ট হয়ে যায়, এতে করে ব্যবসায়ীরা আর্থিক ঝুঁকিতে পড়ে। এমন অবস্থায় যদি সংরক্ষণের ব্যবস্থা থাকতো বা গুদামজাতকরণের ব্যবস্থা থাকতো, তাহলে কি হতো, এই পণ্যটা কাঁচামালটা কি করা যেত, সংরক্ষণ করা যেত, এবং ক্রেতা বা ভোক্তাদের প্রয়োজন অনুযায়ী সারা বছর সরবরাহ করা যেত। সুতরাং তারপর একটা কনক্লুশন দিবা, তাই আমি মনে করি কৃষিপণ্য, তারপর কনক্লুশনে কি লিখবা, তাই আমি মনে করি কৃষিপণ্য সহনীয় মূল্যে সারা বছর ভোগ করার জন্য সংরক্ষণের ব্যবস্থা থাকা প্রয়োজনীয়। সহনীয় মূল্য মানে হচ্ছে যে ন্যায্য মূল্যটা, এই ন্যায্য মূল্যটা পাওয়ার জন্য সংরক্ষণের ব্যবস্থা থাকতে হবে। আবার ধরো কাঁচামালটা নষ্ট হয়ে গেল, সংরক্ষণের কোনো ব্যবস্থা নাই, তাহলে এই যে কাঁচামরিচ, এটা তো সারা বছর চাহিদা থাকে, তো অমৌসুমে যখন চাহিদা থাকে তখন কিন্তু প্রচুর চাহিদা থাকে, কিন্তু চাহিদা অনুযায়ী যোগান থাকে না। এতে কি হয়, পণ্যের মূল্যটা বৃদ্ধি পায়, এতে করে ভোক্তারা অল্প পরিমাণ কাঁচামরিচের জন্য প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। আর এই কাজটা যাতে না, এই যে অসহনীয় মূল্য থেকে বাঁচার জন্য কি ধরনের কার্যক্রম প্রয়োজন, এটা হচ্ছে সংরক্ষণমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, যা হচ্ছে গুদামজাতকরণের অন্তর্ভুক্ত, যার মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়। এটা দিয়ে তুমি কনক্লুশন দিবা। তারপরে যে কাজটা, সেটা হচ্ছে যে সৃজনশীলটা আসছে, এটা ময়মনসিংহ বোর্ডে আসছে, এটা হচ্ছে একটা ম্যাথ। এই যে আমাদের প্রথম অধ্যায়টা, এটা কিন্তু উৎপাদনশীলতার একটা ম্যাথ আছে। উৎপাদনশীলতার যে অঙ্কগুলো, এটা খুবই সহজ। যদি তোমরা এই ধরনের ম্যাথ দেখো, অবশ্যই ম্যাথের অ্যান্সার করার চেষ্টা করবো, অবশ্যই ক্যালকুলেটর নিয়ে যাবা। অঙ্কগুলো অ্যান্সার করলে কি হয়, মূলত এই যে 3 নাম্বার 4 নাম্বারে এই যে অঙ্কগুলো থাকে, এই অঙ্কগুলোতে তুমি পর্যাপ্ত মার্কস পাবে। এখানে মার্কস কাটার কোনো সুযোগ নেই। যদি তোমার অঙ্ক হয়, কোনো মার্কস কাটবে না, 3-এ 3 দিয়ে দিবে, 4-এ 4 দিয়ে দিবে। তাই যদি অঙ্কগুলো আসে, অবশ্যই অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করবা। তাহলে আমরা দেখি 2021 সালে রহমান গার্মেন্টসের উৎপাদিত পণ্যের মূল্য ছিল এত টাকা, যন্ত্রপাতি এত টাকা, এই সংজ্ঞা দিল, বিভিন্ন মান দিল। আমাদের কয় যাচ্ছে ব্যবসায় জোট কি, ব্যবসায় জোট বলতে কি বোঝো, জোট মানে কি, জোট মানে হচ্ছে কোনো কিছু একসাথে করা, মানে একত্রিত করা, একীভূত করা। কেন করা, কোনো একটা উদ্দেশ্য সাধনের জন্য, কোনো একটা লক্ষ্য অর্জনের জন্য একীভূত করা। তাহলে ব্যবসায় জোট বলতে আমরা কি বুঝি, ব্যবসায় জোট হচ্ছে কতিপয় বা কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠান যখন কোনো উদ্দেশ্য হাসিলের জন্য, কোনো উদ্দেশ্য পূরণের জন্য একসাথে একত্রিত হয়ে একই ব্যবস্থাপনায় কাজ করে, তখন তাকে বলা হয় ব্যবসায় জোট। অর্থাৎ ধরো ব্যবসায় কোনো একটা লক্ষ্য আছে, এগুলো অর্জনের জন্য কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠান একসাথে জোটবদ্ধ হলো। এই যে জোটবদ্ধ হলো বা একত্রিত হলো কিভাবে হলো, এই যে একত্রিত হলো, এখন তাদের কাজ কি, তাদেরকে নেতৃত্ব দিব কিভাবে হবে, একই ব্যবস্থাপনা, মানে একটা ব্যবস্থাপনা থাকবো, এই ব্যবস্থাপনায় তারা সবাই একসাথে কাজ করব, এটাকে বলা হয় আমাদের ব্যবসায় জোট। দেখি, পৃথক কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠান অতিরিক্ত সুবিধা পাওয়ার আশায়,
পৃথক কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান অতিরিক্ত সুবিধা পাওয়ার আশায় একত্র হয়ে একই ব্যবস্থাপনার অধীনে ব্যবসায়িক কার্যাবলী পরিচালনা করলে তাকে ব্যবসায়ী জোট বলা হয়। তাহলে বোঝা গেল ব্যবসায়ী জোট কি। তারপরে আমাদের যে খ নাম্বার জানতে চাইছে, শ্রম দক্ষতা বাড়াতে শ্রম বিভাগ সহায়তা করে। শ্রম দক্ষতা মানে কি আর শ্রম বিভাগ মানে কি? আমরা যদি এই প্রশ্ন উত্তর দিতে চাই তাহলে আমরা প্রথমে কি দেব, শ্রম দক্ষতার সংজ্ঞায়ন করব প্রথমে, তারপর ব্যাখ্যা করব, অথবা শ্রম বিভাগের সংজ্ঞায়ন করব তারপর ব্যাখ্যা করব। শ্রম বিভাগ কি? শ্রম বিভাগ হচ্ছে শ্রমিকদের দক্ষতা, যোগ্যতা, সামর্থ্য অনুযায়ী কাজকে ভাগ করে দেওয়াকে বলা হয় শ্রম বিভাগ। তারপর আমরা দক্ষতা দিব, তারপর আমরা ব্যাখ্যা দিব কেন শ্রম দক্ষতা বাড়াতে শ্রম বিভাগ সহায়তা করে। দেখো দেখো সামগ্রিক উৎপাদন ক্ষেত্রে কি হয়, এক একটা শ্রমিক এক একটা বিষয়ে স্পেশালাইজড হয়, দক্ষ হয়। তখন যদি এই তার সে যে বিষয়টাতে দক্ষ সেই বিষয়টাতে কাজ করতে যদি তাকে দেওয়া হয় তাহলে সে সর্বোচ্চ সংখ্যক উৎপাদনশীলতার মাধ্যমে কাজটা সমাপ্ত করতে পারবে। কিন্তু তাকে যদি এমন একটা কাজ দেওয়া হলো সে সেই কাজটাতে পারদর্শী না বা দক্ষতা নেই তার, তাহলে কি হবে, সে ভালোভাবে কাজটা করতে পারবে না। তখন কি হবে, মানে উৎপাদনশীলতা হ্রাস পাবে। ঠিক এই কথাটাই বলছে যে যে শ্রমিক যে কাজে দক্ষ শ্রম বিভাগের মাধ্যমে তাকে সেই কাজ দেওয়া হয়, এতে শ্রমিকের কাছ থেকে কাজের সর্বোচ্চ ফল পাওয়া যায়। আবার এর মাধ্যমে শ্রমিকদের কর্মদক্ষতাও বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পায়? ধরো একটা কাজ যখন একজন বারবার করব এতে করে তার কাজের দক্ষতা বৃদ্ধি পায়। এভাবে শ্রম দক্ষতা বাড়াতে শ্রম বিভাগ সহায়তা করে। তারপরে যদি আমরা আমাদের গ নাম্বার সে ম্যাথ করি তাহলে 2021 সালে রহমান গার্মেন্টসের মোট উৎপাদনশীলতা নির্ণয় করতে বলেছে। মোট উৎপাদনশীলতা, এখানে উৎপাদনশীলতা, মোট উৎপাদনশীলতা বলছে। এই যে ম্যাথগুলো আসবে, ম্যাথগুলা তুমি যদি সঠিকভাবে উত্তর করতে পারো তাহলে তুমি অবশ্যই 3-3 পাবা, অবশ্যই 4-4 পাবা। তাহলে আমরা যদি এখন ম্যাথ করি, ম্যাথ করতে গেলে আমাদের প্রয়োজন হচ্ছে মোট উৎপাদনশীলতা। মোট উৎপাদনশীলতার সংখ্যাটা কি? মোট উৎপাদনশীলতার সংখ্যা হচ্ছে মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণের মূল্য। দেখো মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণের মূল্য। এখন আমরা প্রশ্নে জানবো যে কোন মোট উৎপাদন কত আছে আর মোট কি কি উপকরণ আছে তাদের সমষ্টি আমরা নির্ণয় করব। দেখো 2021 সালে রহমান গার্মেন্টসের উৎপাদিত পণ্যের মূল্য ছিল 15 লক্ষ টাকা। এই যে টাকাটা এটা হচ্ছে মোট উৎপাদনের মূল্য, উৎপাদিত পণ্যের মূল্য। তাহলে উৎপাদনের মূল্য কত? 15 লক্ষ টাকা, এটা পেয়ে গেলাম। তারপর হচ্ছে মোট উপকরণের মূল্য কত আমরা দেখি। এই সময় যন্ত্রপাতি বাবদ 3 লক্ষ টাকা, বেতন ও মজুরি বাবদ 1,50,000 টাকা, তারপরে হচ্ছে সংযোজিত ব্যয় বাবদ 10 লক্ষ টাকা, অন্যান্য বাবদ 1 লক্ষ টাকা ব্যয় করে। তাহলে আমরা দেখলাম মোট উৎপাদন ব্যয় পেয়ে গেলাম 15 লক্ষ টাকা। তাহলে আমরা আরো পাইলাম যন্ত্রপাতি বাবদ পাইলাম, আরেকটা পাচ্ছি হচ্ছে বেতন মজুরি বাবদ পাইলাম, সংযোজিত ব্যয় পাইলাম, তারপর হচ্ছে অন্যান্য ব্যয় পাইলাম। এই সংযোজিত ব্যয়টা মানে কি? সংযোজিত ব্যয়টা মানে হচ্ছে ধরো আমি 50,000 আমার কাঁচামাল হচ্ছে, কাঁচামাল কত? কাঁচামাল হচ্ছে আমার ধরো 500 টাকার আমি কাঁচামাল দিলাম। কাঁচামালের সাথে আরো কিছু অ্যাড করলাম, যে ধরো কাঁচামালটাকে পরিণত পণ্যে রূপান্তর করার জন্য বা কার্যকর পণ্যে রূপান্তর করার জন্য আমি ধরো শ্রম বাবদ 100 টাকা ব্যয় করলাম, তারপরে ধরো বিদ্যুৎ বিল, কারেন্ট বিল ইত্যাদি ভাবে 50 টাকা ব্যয় করলাম, আবার ধরো যে শ্রমিকের মজুরি, তারপরে হচ্ছে অন্যান্য খরচ ধরো আরো 50 টাকা ব্যয় করলাম। তাহলে আমার মূলত টোটাল আমার উৎপাদন ব্যয়টা কত হবে? উৎপাদন ব্যয়টা হবে ধরো 500, তারপর হচ্ছে 1000, তারপর হচ্ছে 50, তারপর হচ্ছে 50, টোটাল হলে কত? 700 টাকা। এই যে 700 টাকা এটা হলো আমাদের উৎপাদিত পণ্যের মূল্য। এই যে উৎপাদিত পণ্যের মূল্য, এই ক্রয় মূল্য, এটা হচ্ছে কাঁচামালের ব্যয়, এটা হচ্ছে উৎপাদিত পণ্যের মূল্য। এই যে কাঁচামালের পণ্যটাকে উৎপাদিত পণ্যে রূপান্তর করার জন্য আমার যে ব্যয়গুলো হচ্ছে সেটাই হচ্ছে আমাদের সংযোজিত ব্যয়। তাহলে আমার সংযোজিত ব্যয় কত? 200 টাকা।
তাহলে বোঝা গেল সংযোজিত ব্যয় মানে কি। তাহলে দেখো আমাদের কিন্তু কাঁচামালটা দেয় নাই, আমাদের দিয়েছে সংযোজিত ব্যয়। আমাদের তো সংযোজিত ব্যয়ের দরকার নাই, আমাদের দরকার কি কাঁচামালের ব্যয়। আচ্ছা, আমাদের কাঁচামালের ব্যয় আমরা কিভাবে বের করব? এই যে উৎপাদিত মূল্যটা আছে, এই উৎপাদিত মূল্য থেকে আমরা কি বাদ দেব? আমরা হচ্ছে সংযোজিত মূল্য এই টাকাটা বাদ দেবো। 15 লাখ থেকে আমরা যদি 10 লাখ বাদ দিই, এই যে 5 লাখ বের হবে, এটাই হচ্ছে আমাদের মূলত কি, আমাদের হচ্ছে কাঁচামালের ব্যয়। বোঝা গেছে? তাহলে আমরা কাঁচামালের ব্যয় পেলাম কত? 5 লাখ। তারপর হচ্ছে বেতন মজুরি পেলাম 5 লাখ, অন্যান্য খরচ পেলাম 1 লক্ষ টাকা। এই টাকাটি যোগ করে আমরা কি করব? এই 15 লক্ষ টাকা দিয়ে ভাগ দিলে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের কি, সেটাই হচ্ছে আমাদের উৎপাদনশীলতা। তাহলে আমরা দেখি, আমরা প্রথমে উৎপাদনশীলতার সংজ্ঞা দেব। উৎপাদনশীলতার সঙ্গে দেবো মোট উৎপাদনের মূল্য, মোট উপকরণের মূল্য। তারপর দেব এই যে কি কি ব্যয় হয়েছে না হয়েছে, এগুলো আমরা সংক্ষেপে তুলে ধরবো এখানে। দেখো, রহমান এত সালে উৎপাদন ব্যয় এত টাকা। আচ্ছা, কাঁচামালের ব্যয়, ওই যে আমরা একটু আগে বের করলাম কিভাবে সংযোজিত মূল্য, উৎপাদনের মূল্য থেকে সংযোজিত মূল্য বাদ দিয়ে আমরা কাঁচামালের মূল্যটা বের করি, এইভাবে আমরা বের করব। বুঝতে পারা গেছে? তারপর আমরা যেটা করব, মোট উপকরণের মূল্যটা বের করব। মোট উপকরণের মূল্য কিভাবে বের করব? এই যে উদ্দীপক থেকে যাবতীয় যে খরচগুলো আছে এগুলো যোগ করে দেব। যাবতীয় খরচ বলতে আমরা কোন কোন খরচগুলো কি দেখলাম? এই যে বেতন মজুরি পাইলাম, এই যে বেতন মজুরি পাইলাম, তারপরে আমরা কি পাইলাম? সংযোজিত মূল্য তো এখানে আসবে না, এখানে কি আসবে? কাঁচামাল। কাঁচামালটা আমরা যোগ করব, কাঁচামালটা যোগ করব। তাহলে আমরা এখানে পাইলাম যে বেতন মজুরি পাইলাম, তারপর যন্ত্রপাতি ব্যয় পাইলাম, কাঁচামাল পাইলাম, অন্যান্য ব্যয় পাইলাম। এই ব্যয়গুলো সবগুলো আমরা কি করব? যোগ করব, এখানে যোগ করব। 5 লাখ, 3 লাখ ওই কাঁচামাল বাবদ, যন্ত্রপাতি, বেতন মজুরি, অন্যান্য ব্যয়। 5 লাখ, 3 লাখ, 1,50,000, 1 লক্ষ টাকা যোগ করলে আমরা পাই 10,50,000 টাকা। এই টাকাটা যদি আবার, এটা হচ্ছে আমাদের মোট উপকরণের মূল্য। এবার আমাদের কাজ কি? মোট উৎপাদনের মূল্যকে মোট উপকরণের মূল্য দিয়ে ভাগ দেওয়া। মোট উৎপাদনের মূল্য হচ্ছে 15 লক্ষ টাকা, মোট উপকরণের মূল্য হচ্ছে 10,50,000 টাকা। ভাগ দিলে আমাদের যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের উৎপাদনশীলতা, মোট উৎপাদনশীলতা। বোঝা গেল কিভাবে আমরা মোট উৎপাদনশীলতা বের করি? তারপর আমাদের যে কাজটা সেটা হচ্ছে, আমাদেরকে বলা হয়েছে যে উদ্দীপকের আলোকে 2020 সালের প্রতিষ্ঠানের 2020 সালে প্রতিষ্ঠানের উৎপাদনের সামগ্রিক অবস্থা মূল্যায়ন করো। তাহলে দেখো, আমরা একটু আগে যে উৎপাদনশীলতা বের করলাম সেটা হচ্ছে 2021 সালের উৎপাদনশীলতা বের করলাম। এবার বলছে উদ্দীপকের আলোকে 2020 সালের জন্য প্রতিষ্ঠানের উৎপাদনের সামগ্রিক অবস্থা মূল্যায়ন করতে বলছে। এই যে সামগ্রিক অবস্থাটা মূল্যায়ন করব, এই মূল্যায়ন করার জন্য অবশ্যই আমাদের 2020 সালের মোট উৎপাদনশীলতার মানটা প্রয়োজন। এই যে মোট উৎপাদনশীলতার মান কি উদ্দীপকে দেওয়া আছে? উদ্দীপকে দেওয়া নাই। তাহলে আমাদের কি করতে হবে? ঠিক আগেরটার মতে আমরা মোট উৎপাদনের মূল্যটা বের করে নেব, মোট উৎপাদনশীলতা বের করে নেব। মোট উৎপাদনশীলতা বের করতে হলে আমাদের কি প্রয়োজন? আমাদের প্রয়োজন হচ্ছে মোট উপকরণে মোট উৎপাদনের মূল্য। এটা সেম। দেখো এখানে বলছে 2020 সালে উৎপাদনের পরিমাণ একই থাকলেও একই উৎপাদনের পরিমাণ ঠিক 15 লক্ষ টাকাই। যন্ত্রপাতি বাবদ 4 লক্ষ টাকা, বেতন মজুরি বাবদ 2 লক্ষ টাকা, সংযোজিত ব্যয় হচ্ছে 9,90,000 টাকা, অন্যান্য বাবদ হচ্ছে এত টাকা। তাহলে আমরা আবার কি করব? আমরা কাঁচামালটা বের করে নেব। কাঁচামালের ব্যয় কিভাবে বের করব? এই যে 15 লক্ষ আছে, এই 15 লক্ষ থেকে আমরা 9,90,000 টাকা বাদ দেব। বাদ দিলে কি বের হবে? আমার কাঁচামালের মূল্য বের হবে। এই কাঁচামালের মূল্যের সাথে আমরা কি করব? এই 4 লক্ষ টাকা যোগ করব, 2 লক্ষ টাকা যোগ করব, 1,05,000 টাকা যোগ করব। যোগ করলে কি বের হবে? আমাদের যোগ করলে আমাদের যেটা বের হবে সেটা হচ্ছে এই যোগ করলে টাকাগুলো যোগ করলে আমাদের বের হবে কি? আমাদের বের হবে হচ্ছে মোট উপকরণের মূল্য। এই যে মোট উপকরণের মূল্য পাইলাম, তারপর দেওয়া আছে যে মোট উৎপাদনের মূল্য দেওয়া আছে। এই মোট উৎপাদনের মূল্যকে মোট উপকরণ দিয়ে যখন আমরা ভাগ দেব, তখন আমাদের বের হবে কি? তখন আমাদের বের হবে 2020 সালের উৎপাদনশীলতা, মোট উৎপাদনশীলতা। এই যে উৎপাদনশীলতা বের হলো কত? 1.23। এবার বলছে 2020 সালের উৎপাদনশীলতা আমাদেরকে মূল্যায়ন করতে বলছে। তাহলে আমরা দেখি 2021 সালে কত ছিল। আমাদেরকে জানতে হবে 2021 সালে আমরা একটু আগে বের করছিলাম 1.43। 2021 সালে 1.43, 2020 সালে 1.43। এটা কত? 2021 সালে। আর 2020 সালে 1.23। তাহলে কোন সালে উৎপাদনশীলতা বৃদ্ধি পেল? 21 সালে না 20 সালে? 21 সালে উৎপাদনশীলতা বৃদ্ধি পেল। তাহলে আমরা দেখবো খ হতে নিয়ে আসবো যে 2021 সালে উৎপাদনশীলতা এত টাকা, আর যা 2020 এর চেয়ে বেশি।
সুতরাং আমরা দেব, এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা, এটা তুমি নিজের মতো করে দিবা যে আমরা দেখতে পাচ্ছি 2020 সালে উৎপাদনশীলতা হচ্ছে 1.23, আর 2021 সালে উৎপাদনশীলতা হচ্ছে 1.43, যা 2020 সাল থেকে অনেক বেশি। যেহেতু 2020 সাল থেকে 2021 সালে উৎপাদনশীলতা বেশি, সুতরাং প্রতিষ্ঠানের অবস্থা ভালো, উৎপাদনশীলতা বেড়েছে এবং উৎপাদনশীলতা দক্ষতার পরিচয় দিয়েছে। এভাবে কনক্লুশন দিবা। বুঝা গেল ম্যাথরা? ম্যাথ খুবই ইজি। তুমি যদি প্রশ্নে ম্যাথ দেখো অবশ্যই ম্যাথের অ্যান্সার করার চেষ্টা করবা। তারপর 5 নম্বর অংশ যদি আমরা দেখি, রাজশাহী বোর্ডে আসছে, জনাব মুজাহিদ রাজশাহীর বিভিন্ন অঞ্চল থেকে আম সংগ্রহ করে স্থানীয় বাজারে বিভিন্ন পাইকারদের কাছে সরবরাহ করে। এমত অবস্থায় তিনি অধিক মুনাফা লাভের আশায় কম দামে প্রচুর পরিমাণ আম কেনেন, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো বিক্রি করতে ব্যর্থ হন। ফলে প্রচুর আম নষ্ট হয়ে যায় এবং তিনি যথেষ্ট ক্ষতির সম্মুখীন হন। তাই তিনি রাজশাহীর মতিয়ার থানা এলাকায় একটি আম জুস ফ্যাক্টরি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন এবং ভাবছেন আমের জুস, জেলি এবং আচার তৈরি করে বিক্রয় করতে পারলে বেশ লাভবান হবেন। আমরা বুঝলাম উদ্দীপকটা কি। তারপরে আমরা যে প্রশ্নটা, উৎপাদন কি, উৎপাদন কি আমরা প্রথম সেঞ্চুরি পড়ছিলাম। উৎপাদন মানে কি? কোনো কিছু তৈরি করা, কোনো কিছু সৃষ্টি করা, যার অভাব পূরণের ক্ষমতা আছে, এগুলোই বলা হয় উৎপাদন। তারপরে আমরা যে উদাহরণ সেবাগত উপযোগের ধারণাটা ব্যাখ্যা করো। সেবাগত উপযোগের ধারণা, এই যে খ নাম্বার, প্রথমে আমরা কি করব, সেবাগত উপযোগের সংজ্ঞা দেব। সেবাগত উপযোগ কি? সেবাগত উপযোগ হচ্ছে মানুষের প্রয়োজন পূরণের সামর্থ্য এমন কোনো কাজ, তৃপ্তি বা সুবিধাকে আমরা কি বলি? সেবা বলি। এই উপযোগকে বলা হয় সেবাগত উপযোগ। তাহলে তারপর আমরা সংজ্ঞায়ন করব যে সেবাগত উপযোগ কি। সাধারণত সেবা হস্তান্তর বা সেবা দেওয়া নেওয়ার মাধ্যমে সেবাগত উপযোগ সৃষ্টি হয়। তাহলে সেবা মানুষের অভাব বা প্রয়োজন মেটাতে পারে, কিন্তু সেবা দেখা বা ছোঁয়া যায় না। সেবা কি দেখা যায় বা ছোঁয়া যায়? অবশ্যই যায় না। এটা হচ্ছে কোনো কাজ বা সুবিধা বা তৃপ্তি যেটা অনুভব করা যায় কিন্তু দেখা ছোঁয়া যায় না। সেবা অবশ্যই অভাব এবং প্রয়োজন মেটাতে সক্ষমতা রাখে। যেমন হচ্ছে ডাক্তারের স্বাস্থ্যসেবা, উকিলের পরামর্শ, তারপরে হচ্ছে ধরো শিক্ষকের শিক্ষাদান, তারপরে হচ্ছে ধরো চিকিৎসকের চিকিৎসা সেবা, এগুলো সবই হচ্ছে শিক্ষকের পাঠদান, এগুলো সবই হচ্ছে সেবাগত উপযোগের উদাহরণ। এভাবে তুমি প্রথম সংজ্ঞায়ন করবা, তারপর হচ্ছে 2-3 লাইন লিখে দিবা, 2 নিশ্চিত পাবা, কোনো মার্ক কাটবে না। তারপর আমাদের যে 3 নাম্বার প্রশ্ন আমাদেরকে যে জিনিসটা জানতে চেয়েছে সেটা হচ্ছে জনাব মুজাহিদ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে। এই দেখো, আমরা যখন উদ্দীপকের সৃজনশীল অ্যান্সার করব, তাহলে সৃজনশীলের মূলত 2টা অংশ থাকে। একটা হলো প্রথম অংশ, অর্থাৎ 2টা ঘটনা ব্যাখ্যা করে বা 2টা ঘটনা দিয়ে থাকে। এই 2টা ঘটনার একটা ঘটনা থেকে গ নাম্বার প্রশ্ন উত্তর হয়, আরেকটা ঘটনা থেকে ঘ নাম্বার প্রশ্ন উত্তর হয়। তাহলে আমরা প্রথম প্রশ্নটা যখন করব, এটা মূলত মনে রাখবা সবসময় উপরের প্রশ্নটা উপরের ঘটনা থেকে করছে, আর যখন দ্বিতীয় নাম্বার ঘটনা বলবে সেটা হচ্ছে নিচের অংশ থেকে করছে। তাহলে আমরা যদি বুঝি যে জনাব মুজাহিদ কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন, জনাব মুজাহিদ কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন ভাইয়া, দেখি, জনাব মুজাহিদ রাজশাহীর বিভিন্ন অঞ্চল থেকে কি করে? আম সংগ্রহ করে স্থানীয় বাজারে পাইকারদের কাছে বিক্রি করে, সরবরাহ করে। তাহলে আমরা দেখতেছি রাজশাহী থেকে আম সংগ্রহ করে কি করে? স্থানীয় বাজারে বিক্রি করে। তাহলে এটা কোন ধরনের উপযোগ হতে পারে? স্থানগত উপযোগ হতে পারে। তাহলে স্থানগত উপযোগ বলতে আমরা কি বুঝি? আসলে স্থানগত উপযোগ মানে হচ্ছে এক স্থানে উৎপাদিত পণ্যটা যখন অন্য স্থানে স্থানান্তর করার মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেটাকে আমরা বলি স্থানগত উপযোগ। এক স্থানে সরবরাহের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলা হয়। এর ফলে দূরবর্তী অঞ্চলের ভোক্তারাও পণ্য ভোগের সুযোগ পায়। আর এই যে স্থানগত উপযোগটা, এটা কিসের মাধ্যমে সৃষ্টি হলো? এটা হচ্ছে পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগটা সৃষ্টি হয়। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশের কাজ। প্রথম অংশের কাজ হচ্ছে কি? প্রথম অংশের কাজ হচ্ছে আমাদের এই যে মুজাহিদ স্থানগত উপযোগ সৃষ্টি করে। তৃতীয় অংশের কাজ হচ্ছে কি করলো? স্থানগত উপযোগ কাকে বলে, কিসের মাধ্যমে স্থানগত উপযোগ হয় সেটা। তৃতীয় অংশে আমরা কি করব? এই যে ঘটনাটা কি ঘটলো, এই ঘটনাটা আমরা উদ্দীপক থেকে নিয়ে আসবো। কি ঘটছে প্রথমে মনে আছে যে জনাব মুজাহিদ কি করলো? রাজশাহী থেকে আম সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করলো। এই যে রাজশাহী থেকে আমটা নিয়ে আসলো, এটা কোন ধরনের উপযোগ? এটা হচ্ছে স্থানগত উপযোগ। তাহলে আমরা এভাবে লিখে আমরা কি করব? একটা সুতরাং কনক্লুশন দিয়ে দেব, সুতরাং অথবা তাই বলা যায়, অতএব, এগুলো দিয়ে পরে জনাবের কাজটি স্থানগত উপযোগের অন্তর্ভুক্ত। ওকে। তারপরে আমাদের ঘ নাম্বার যে অংশটা জানতে চাইছে সেটা হচ্ছে মুজাহিদ কর্তৃক গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা।
আচ্ছা, মুজাহিদ কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছে ভাইয়া? মুজাহিদ কোন ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন? তিনি যে ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন দেখি, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো বিক্রি হতে ব্যর্থ হয়, ফলে প্রচুর আম নষ্ট হয়ে যায়। তিনি যথেষ্ট ক্ষতির সম্মুখীন হন। তাই তিনি রাজশাহীর মতিয়ার থানা এলাকায় একটি আম জুস ফ্যাক্টরি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। আম জুস ফ্যাক্টরি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এই যে সিদ্ধান্তটা নিয়ে এবং সিদ্ধান্ত নিয়ে কি ভাবছেন? তিনি ভাবছেন আমের জুস, জেলি এবং আচার তৈরি করে বিক্রি করতে পারলে লাভবান হবেন। তিনি যে এই ভাবছেন যে আমের একটা জুস ফ্যাক্টরি দেওয়া দরকার এবং এই ফ্যাক্টরি জুস, জেলি ইত্যাদি বিক্রি করে তিনি লাভবান হওয়ার যে একটা চিন্তা ভাবনা করছেন, এটার যৌক্তিকতা তোমার কাছে জানতে চাইছে, অর্থাৎ তুমি মূল্যায়ন করবে এটা যৌক্তিকতা। তাহলে আমরা কি করব? আমরা ঠিক আগের মতোই সবকিছু অ্যান্সার করব। প্রথমে কি করব? কি করব একটা হচ্ছে আমরা জ্ঞানমূলক দেব। এই জ্ঞানমূলকটা কি হতে পারে? জনাব মুজাহিদ জুস ফ্যাক্টরির মাধ্যমে আমের রূপগত উপযোগের, দেখো একটা ছিল আমের মাধ্যমে, আমের পর কি হলো? জেলি, জুস, জেলি এবং আচার। তাহলে এখন কি আর এটা আম রয়েছে? এটা তো জেলি হয়ে গেছে, এটা তো জুস হয়ে গেছে, এটা তো আচার হয়ে গেছে। তাহলে আমের একটা রূপের পরিবর্তন হলো না? তাহলে রূপগত উপযোগ সৃষ্টির একটা সিদ্ধান্ত নিলেন। তাহলে এই সিদ্ধান্ত যৌক্তিকতাটা আমরা এখন দেখব। রূপগত উপযোগের সিদ্ধান্তটি যৌক্তিক। এই যে যৌক্তিক, এটা আমরা প্রথমে আমরা 1 নম্বরে, অর্থাৎ আমার প্রথম অংশ আমি দিব, দ্বিতীয় অংশে আমরা কি দিব? এই রূপগত উপযোগটা কি, কেন, এটা আমরা মূল্যায়ন করব। রূপগত উপযোগটা কি? কোনো পণ্য বা দ্রব্যের আকার, আকৃতি, বৈশিষ্ট্য পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেটাকে আমরা বলি রূপগত উপযোগ। এটা আমরা লিখব। তারপর আমরা দিব যে জনাব মুজাহিদ কি করতেছে, মানে কি, তুমি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, এই বিষয়টা আমরা আগের মতোই কি করব? উদ্দীপকটা এখানে নিয়ে আসব। উদ্দীপকের কোন অংশটা নিয়ে আসব? উদ্দীপকের হচ্ছে তিনি কোন ধরনের সমস্যা, তিনি এমত অবস্থায় অধিক মুনাফা লাভের আশায়, এই যে অংশটা, এই যে অংশটা কই, এই যে তিনি এন থেকে শুরু করে এই অংশটা, এটা তুমি সরাসরি উদ্দীপক থেকে নিয়ে আসবা। এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্টে তুমি এই অংশটা রাখবা। তারপর 4 নাম্বার অংশে তুমি এবার যুক্তি দিবা কেন পণ্যের রূপগত উপযোগ সৃষ্টির ফলে কি হয়, পণ্যের মানে মান সারা বছর ধরে আমরা পণ্যের চাহিদা পূরণ করে থাকি। দেখো, রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে একটা রূপ থেকে যখন অন্য একটা রূপ পাবে, তখন কি হবে? ওই পণ্যটার চাহিদা আমরা প্রয়োজনটা মেটাতে পারবো এবং পণ্যটাকে নষ্টের হাত থেকে আমরা রক্ষা করতে পারবো এবং কি করতে পারবো? ভোক্তাদের প্রয়োজন অনুযায়ী ডিফারেন্ট একটা পণ্য নিয়ে আসতে পারবো। এতে করে পণ্যের যে উপযোগ সৃষ্টি হলো, এই একটা পেয়ারার দাম কত ভাইয়া? একটা পেয়ারা, 1 কেজি পেয়ারার দাম যদি 50 টাকা হয়, তাহলে এটা যদি তুমি আচার বানাও, 1 কেজি আচারের দাম কত হতে পারে ভাইয়া? ধরো 200-300 টাকা। তাহলে এই যে একটা পরিবর্তনের মাধ্যমে তুমি কি করলা? পণ্যের দামটাও বেড়ে গেল, কিসের মাধ্যমে? একটা উপযোগ বৃদ্ধির মাধ্যমে। তাহলে আমরা কি করতে পারি? পণ্যের নতুন নতুন উপযোগ সৃষ্টির মাধ্যমে পণ্যের নতুন নতুন মূল্য নির্ধারণের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করতে পারি। এই যে বিষয়গুলো তুমি এখানে উল্লেখ করবা এবং শেষে একটা কনক্লুশন দিবে। সুতরাং জনাব মুজাহিদের জুস ফ্যাক্টরি স্থাপনের সিদ্ধান্তটি যৌক্তিক বলে আমি মনে করি। এভাবে তুমি কনক্লুশন দিয়ে দিবা। তারপরে 6 নাম্বারটা আমরা যদি দেখি, রাজশাহী বোর্ডে আবার আসছে যে সুরমার কোম্পানি লিমিটেড 2020 সালে তৃতীয় কোয়ার্টারে 1000 পিস শার্ট তৈরি করেছেন, যার বিক্রয় মূল্য একক প্রতি 1000 টাকা। উক্ত উৎপাদনে 50 লক্ষ টাকার কাঁচামাল ব্যবহার হয়। এতে তাদের মোট যন্ত্র সময় ব্যয় হয় 500 ঘন্টা, যার মূল্য ঘন্টা প্রতি 60 টাকা। শ্রম ঘন্টা ব্যয় হয়েছে 400 ঘন্টা, যার মূল্য হচ্ছে 40,000 টাকা। আচ্ছা, এগুলো এখন প্রথম প্রশ্ন হচ্ছে উপযোগ কাকে বলে? আমরা প্রথম বা দ্বিতীয় ইয়েটা পড়ছিলাম, উপযোগ বলতে আমরা কি বুঝি? উপযোগ মানে কি? উপযোগ হচ্ছে অভাব পূরণের ক্ষমতা। মানুষের যখন অভাব পূরণের ক্ষমতা হয় তখন সেটাকে আমরা উপযোগ বলি। তাহলে উপযোগ বলতে কি বোঝায়? মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলা হয়। তুমি যদি ডিফারেন্ট ওয়েতে দিতে চাও, কোনো পণ্য বা সেবার মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা বা গুণ বিদ্যমান থাকে তাকে আমরা বলি উপযোগ। তাহলে উপযোগ শর্টকাট কি বলতে পারি? মানুষের অভাব পূরণের ক্ষমতাকে বলা হয় উপযোগ। তারপর আমরা যেটা সময়গত উপযোগ কিভাবে সৃষ্টি হয়, সময়গত উপযোগ কিভাবে সৃষ্টি হয় ভাইয়া? সময়গত উপযোগ সৃষ্টি হয় হচ্ছে
কিসের মাধ্যমে সময়গত সৃষ্টি উপযোগ কিভাবে সৃষ্টি হয়, এই যে কিভাবে আমরা এটা কি করব, আগে জ্ঞানমূলক প্রথম অংশ দিব সময়গত উপযোগ গুদামজাতকরণের মাধ্যমে সৃষ্টি হয়, তারপর এটা ব্যাখ্যা করব একসময় উৎপাদিত পণ্য সংরক্ষণের মাধ্যমে যখন অন্য সময়ে এর ব্যবহার বা প্রয়োজন পূরণের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সময়গত উপযোগ সৃষ্টি হয়, উপযোগ বলা হয়। এভাবে আমরা সময়গত উপযোগের সংজ্ঞাটা দেব। এর মাধ্যমে নির্দিষ্ট সময় পরে সংরক্ষণ রাখা যায়, এতে করে কি হয়, ঘাটতি মৌসুমে পণ্যের সরবরাহের মাধ্যমে চাহিদা পূরণ করা যায়। এভাবে উৎপাদিত পণ্য নির্দিষ্ট সময় পর্যন্ত গুদামে সংরক্ষণ করে সময়গত উপযোগ সৃষ্টি করা হয়। সুতরাং এটাই লিখবা যে কনক্লুশনে গুদামে সংরক্ষণ বা গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়। তারপর আমরা যে ম্যাথটা সেটা আমরা দেখি, উদ্দীপকে উল্লেখিত কোম্পানির মোট উৎপাদনশীলতা কত, মোট উৎপাদনশীলতা বের করতে বললো। তাহলে ভাইয়া মোট উৎপাদনশীলতা বের করতে হলে আমাদের দুটো জিনিস প্রয়োজন, কি কি? একটা হচ্ছে মোট উৎপাদনের একক, মোট উৎপাদন আমাদের হচ্ছে মোট উৎপাদনের মূল্য এবং মোট উপকরণের মূল্য। উৎপাদনের মূল্য আর হচ্ছে উপকরণের মূল্য। তাহলে আমরা যখন মোট উৎপাদনের মূল্যকে মোট উপকরণের মূল্য দিয়ে ভাগ করব তখন আমরা কি পাবো, মোট উৎপাদনশীলতা পাবো। আচ্ছা, আমরা যদি দেখি সুরমা কোম্পানি 2020 সালে 10,000 পিস শার্ট তৈরি করেছে, যার বিক্রি মূল্য হচ্ছে 1,000 টাকা। তাহলে আমাদের উৎপাদনের মূল্য কত হবে? এখানে যদি আমরা এককে টাকা দিয়ে গুণ দেই তাহলে আমরা মূলত কি পেয়ে যাব, আমরা উৎপাদনের মূল্যটা পেয়ে যাব। 10,000কে যদি আমরা 1,000 যদি আমরা 1,000 দিয়ে গুণ দিই তাহলে আমরা যে মূল্যটা পাবো সেটাই হচ্ছে মোট উৎপাদনের মূল্য। আর মোট উপকরণের মূল্য আমরা কিভাবে পাবো? মোট উপকরণের মূল্য পেতে হলে আমাদেরকে দেখো আমরা অন্যান্য যে খরচগুলো আছে বা উপকরণগুলো আছে সেগুলো আমরা যোগ করে দেব। এখানে দেখো যন্ত্র সময় ঘন্টা দিয়ে দিছে আর একক প্রতি, যার মূল্য ঘন্টা প্রতি 60 টাকা। এখন যদি 500কে আমরা 60 দিয়ে গুণ দিই তাহলে যে টাকাটা বের হবে এটা হচ্ছে মোট যন্ত্র সময় ব্যয়, একটা যন্ত্রপাতি ব্যয়টা বের হবে। তারপর যদি আমরা দেখি আমাদের শ্রম ব্যয় দিয়ে দিচ্ছে 400 ঘন্টা, যার মূল্য হচ্ছে 40,000 টাকা। তাহলে এখানে আর কোনো কাজ নাই, ডাইরেক্ট মূল্যটা দিয়ে দিচ্ছে 40,000 টাকা। তারপর হচ্ছে এছাড়া অন্যান্য ব্যয় হচ্ছে 1 লক্ষ টাকা। এই যে ব্যয়গুলো পেলাম এগুলো আমরা কি করব, আমরা যোগ করব। যোগ করলে আমরা কি পাবো, মোট উপকরণের মূল্য পাবো। আমরা যদি দেখি তৃতীয় কোয়ার্টারে মোট উৎপাদন হচ্ছে এই 10,000কে আমরা 1,000 দিয়ে গুণ দেবো, গুণ দিলে যে টাকাটা পাইছি এটা হচ্ছে আমাদের কি মূল্য ভাইয়া, এটা হচ্ছে আমাদের মোট উৎপাদনের মূল্য। তারপর মোট উপকরণের মূল্য, এই যে উপকরণ, এগুলো উপকরণের মূল্যটা আমরা কিভাবে পেলাম, আমরা হচ্ছে কাঁচামাল বাবদ ব্যয় পেলাম এত টাকা, তারপর হচ্ছে যন্ত্র বাবদ যন্ত্রপাতি বাবদ ব্যয় আমরা কিভাবে পেলাম, এখানে দিয়ে দিচ্ছে ঘন্টাকে আমরা টাকায় দ্বারা গুণ দিলে, আমরা একক প্রতি টাকা দিয়ে গুণ দিলে আমরা যে টাকা পাবো এটা হচ্ছে যন্ত্রপাতি বাবদ ব্যয়। তারপর হচ্ছে শ্রম বাবদ ব্যয় তো দিয়ে দিল 40,000 টাকা, অন্যান্য ব্যয় হচ্ছে 1 লক্ষ টাকা। এই যে টোটাল টাকাটা পেলাম, যে টাকাটা পেলাম 51,70,000 টাকা, এটা হচ্ছে আমাদের উপকরণ বাবদ ব্যয়। এই যে উপকরণ বাবদ ব্যয় মোট উৎপাদনের মূল্যকে আমরা যখন মোট উপকরণের মূল্য দ্বারা ভাগ দেব সেটাই হচ্ছে আমাদের মোট উৎপাদনশীলতা। বুঝা গেল ভাইয়া? তারপরে আমরা দেখি আমাদেরকে গ নম্বরে যে প্রশ্নটা জানতে চাইছে সেটা হচ্ছে উৎপাদনের তৃতীয় কোয়ার্টারে শ্রমের দক্ষতা মূল্যায়ন করো। শ্রমের দক্ষতা মূল্যায়ন করতে বলছে। এই যে শ্রমের দক্ষতা মূল্যায়ন করতে বলছে মানে শ্রমের উৎপাদনশীলতা বের করতে বলা হয়েছে। এখন দেখো মূল্যায়ন করতে হলে অবশ্যই দুইটা বা তিনটা আমাদের কি দরকার, দুইটা বা তিনটা মৌসুমের আমাদের এককগুলো প্রয়োজন। তাহলে আমরা যদি দেখি প্রথম মৌসুম বা প্রথম কোয়ার্টারে একক ছিল, উৎপাদনের পরিমাণ ছিল কত, 27, এবং দ্বিতীয় কোয়ার্টারে ছিল 26 একক। প্রথম কোয়ার্টারে 27 একক, দ্বিতীয় কোয়ার্টারে 26 একক। তৃতীয় কোয়ার্টারে আমরা কত পেলাম, তৃতীয় কোয়ার্টারে আমরা এখনো পাইনি, এটাকে আমরা বের করতে হবে অঙ্ক করে, তারপর আমরা মূল্যায়নটা করতে পারবো। আচ্ছা, এখানে আমরা কি বের করব, শ্রমের দক্ষতা। শ্রমের দক্ষতা আমরা কিভাবে বের করি, শ্রমের দক্ষতা আমরা বের করি মোট শ্রম ঘন্টাকে দিয়ে মোট উৎপাদন একককে, এই যে মোট উৎপাদন এককটা আছে, একক কই, মোট উৎপাদন একক, এই 10,000কে যদি আমরা মোট উৎপাদন একক বা শ্রম বললো না, শ্রম ঘন্টা কি দিয়ে দিছে না, এই যে ঘন্টা 400 দিয়ে যদি আমরা ভাগ দেই,
শ্রম ঘন্টা দিয়ে আমরা যদি ভাগ দেই তখন আমরা যেই পরিমাণটা পাবো এটা হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা। আমরা যদি ম্যাথটা দেখি, শ্রমের উৎপাদনশীলতা বলতে আমরা বুঝি মোট উৎপাদনের একক ডিভাইডেড বাই মোট শ্রম ঘন্টা। তাহলে মোট উৎপাদনের একক কত পাইলাম ভাইয়া? উদ্দীপকে দেওয়া আছে 10,000 একক, মোট শ্রম ঘন্টা দেওয়া আছে 400 একক। তাহলে শ্রম দক্ষতা আমরা কিভাবে বের করব? মোট উৎপাদনের এককে মোট শ্রম ঘন্টা দিয়ে আমরা শ্রমের দক্ষতা বা শ্রমের উৎপাদনশীলতা যেটাই বলো এটা বের করব। তাহলে 10,000কে 400 দিয়ে ভাগ করলে 25 একক। তাহলে আমরা দেখতে পাই যে এটা হচ্ছে তৃতীয় কোয়ার্টারের, আমাদেরকে বলছে মূল্যায়ন করার জন্য। আমরা মূল্যায়ন করতে এর আগে প্রথম কোয়ার্টারে আমরা পাইলাম কত একক? প্রথম কোয়ার্টারে আমরা পাইলাম 27 একক। দ্বিতীয় কোয়ার্টারে আমরা পাইলাম কত? প্রথম কোয়ার্টারে আমরা কত একক পাইলাম ভাইয়া? প্রথম কোয়ার্টারে আমরা পাইলাম 27 একক, দ্বিতীয় কোয়ার্টারে আমরা পাইলাম 26 একক, তৃতীয় কোয়ার্টারে আমরা পাইলাম 25 একক। তাহলে এই যে প্রথম কোয়ার্টারে আমরা পাইলাম ঘন্টার, এটা হচ্ছে তৃতীয় কোয়ার্টার 27 এবং 26 একক। প্রথম কোয়ার্টারে আমরা পাইলাম 27 একক, দ্বিতীয় কোয়ার্টারে আমরা পাইলাম 26 একক, তৃতীয় কোয়ার্টারে আমরা পাইলাম 25 একক। তাহলে উৎপাদনশীলতা বাড়লো নাকি কমলো? অবশ্যই কমলো। প্রথম 27 থেকে পাইলাম 26, 26 থেকে পাইলাম 25। তাহলে উৎপাদনের দক্ষতা কি বৃদ্ধি পাচ্ছে নাকি কমতেছে? এই যে আমরা বুঝতে পারছি যে উৎপাদনের আগের তুলনায় উৎপাদনের দক্ষতা কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে, অর্থাৎ কমতেছে। তাহলে আমরা কি বলতে পারি যে ফলে উৎপাদনের পরিমাণ কম হওয়ায় উৎপাদন বেড়ে যায়, এতে করে প্রতিষ্ঠানটি অর্জিত মুনাফার পরিমাণ কমে যায়। উৎপাদনশীলতা যদি কম হয়, হ্রাস পায়, তাহলে কি হবে? উৎপাদন কমবে। উৎপাদন কমলে কি হবে? বিক্রয় কমবে। বিক্রয় কমলে কি হবে? মুনাফা কমবে। এটাই আমরা এখানে ব্যাখ্যা করব প্রতিষ্ঠানের। তারপরে লাগবে শ্রমিকদের প্রেরণা এবং প্রশিক্ষণের উৎপাদনশীলতা বাড়িয়ে তুলতে হবে। এটা আমরা কনক্লুশনে দিয়ে দেব। তারপরের যে সৃজনশীলটা, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2022 সালে আসছে 7 নাম্বার। জনাব আমিন প্রচুর পরিমাণ আম সংগ্রহ করে তৈরি ইন্ডাস্ট্রিয়ে সরবরাহ করে। প্রতিষ্ঠানটি চীনের তৈরি উন্নত মানের মেশিনের মাধ্যমে আমকে প্রক্রিয়াজাত করে তৈরি জুস উৎপাদন করে। তৈরিকৃত জুসের গুণাগুণ ও স্বাদ ক্রেতাদের কাছে গ্রহণযোগ্য হয়, প্রতিষ্ঠানটির প্রচুর মুনাফা অর্জন হয়। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। আমরা জানি আবার কি বলছে সময়গত উপযোগ কাকে বলে। এটা তো আমরা অনেকবার পড়লাম যে সময়গত উপযোগ মানে কি, মানে একসময় উৎপাদিত পণ্য সংরক্ষণের মাধ্যমে পরবর্তী অন্যান্য সময় এর প্রয়োজন বা অভাব পূরণ বা উপযোগ সৃষ্টির মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে বলা হয় কি সময়গত উপযোগ। তারপর হচ্ছে খ নাম্বার হচ্ছে উৎপাদন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। এটা তো এর আগেও পড়লাম। উৎপাদন কিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে? উৎপাদনের মাধ্যমে কি হয়? রূপগত উপযোগ সৃষ্টি হয়, অর্থাৎ নতুন নতুন পণ্য উৎপাদন হয়। এই যে উৎপাদিত পণ্যটা উৎপাদন করার জন্য কি হয়? কাঁচামাল সংগ্রহ করতে হয়, সংরক্ষণ করতে হয়। তারপর কি হয়? পরিণত পণ্যে পরিণত করার জন্য আমাদের কি হয়? জনবলের প্রয়োজন হয়। এই জনবল আমরা পাই থেকে বেকার সমাজ থেকে। তারপর যে উৎপাদন হয়ে গেল পণ্যটা, এই পণ্যটাকে চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছে দেওয়ার জন্য আমরা কি করি? স্থানগত উপযোগ, সময়গত, কালগত, অর্থগত, তথ্যগত, এই যে উপযোগগুলো সৃষ্টি করি, এই উপযোগগুলো সৃষ্টি করতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের কি হয়? শ্রমিক বা জনবলের প্রয়োজন হয়। এতে করে কি হয়? আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে কি হয়? উৎপাদন বৃদ্ধি পেতে পেতে কি হয়? উৎপাদন বৃদ্ধি পেলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এটাই তুমি লিখবা। তারপর আমাদের গ নাম্বার যে প্রশ্ন জানতে চাইলো, উদ্দীপকের জনাব আমিনের কাজের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? উদ্দীপকের আমিন কি ধরনের কাজ করে এটা যদি আমরা এক নজর দেখে দিই, জনাব আমিন প্রচুর আম সংগ্রহ করে তার তৈরি ইন্ডাস্ট্রিতে সরবরাহ করে। আচ্ছা, এটা কি ধরনের কাজ করে? এই কাজটা প্রচুর আম সংগ্রহ করে বিক্রি করে, এই ধরনের কাজকে আমরা বলি সত্যগত উপযোগ। বা দেখো, আম সংগ্রহ করার মাধ্যমে আম সংগ্রহ করে তৈরিতে সরবরাহ করতেছে, তার মানে তিনি একবার আম কিনতেছে আবার তৈরিতে গিয়ে তৈরি ইন্ডাস্ট্রিতে গিয়ে বিক্রি করতেছে। এই যে ক্রয় বিক্রয়, এর মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয় ভাইয়া? এই ক্রয় বিক্রয়ের মাধ্যমে মূলত সত্যগত বা মালিকানা, সত্যগতার আরেক নাম হচ্ছে মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়। সত্যগত উপযোগ বা মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়।
এটা তো আমরা জ্ঞানমূলকে দেব। তারপর অনুধাবনে কি দেব, সত্যগত উপযোগ কাকে বলা হয়, ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সত্যগত উপযোগ বলা হয়, অর্থাৎ অথবা পণ্যের মালিকানা পরিবর্তন বা মালিকানা হস্তান্তরের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সত্যগত উপযোগ বলা হয়। এইগুলো আমরা গয় দিব। তারপর গয়ে আমরা যে আমরা 3 নম্বর অংশে গিয়ে আমরা কি দেব, আমরা যে কাজটা করে উনি মিস্টার আমিন যে কাজটা করে এই কাজটা আমরা উল্লেখ করব, এবং এই কাজটা কেন সত্যগত উপযোগ, এই যে মালিকানা হস্তান্তর করতেছে, এই মালিকানা হস্তান্তরের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলি সত্যগত উপযোগ, আর ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হয়। সুতরাং জনাব আমিনের কাজের মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হয়, এই বিষয়টা আমরা উল্লেখ করে দেব। তারপর ঘ নাম্বারে আমাদেরকে যে জিনিসটা জানতেছে, তৈরি ইন্ডাস্ট্রি কর্তৃক সৃষ্ট উপযুক্তির মাধ্যমে অধিক মুনাফা অর্জন সম্ভব। তাহলে তৈরি ইন্ডাস্ট্রি কি করতেছে আমরা এবার দেখি। এতক্ষণ তো আমরা আমিনের উপযোগটা দেখলাম, তৈরি ইন্ডাস্ট্রি কি করতেছে। তৈরি ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠানটি চীনের তৈরি বিভিন্ন উন্নত মানের মেশিনের মাধ্যমে আমকে প্রক্রিয়াজাত করে তৈরি জুস তৈরি করতেছে, উৎপাদন করতেছে। তৈরিকৃত জুসের গুণাগুণ ও স্বাদ ক্রেতাদের কাছে গ্রহণযোগ্য হয়ে প্রতিষ্ঠানটি প্রচুর মুনাফা অর্জন করছে। তার মানে আমরা দেখতেছি আম থেকে কি হয়ে যাচ্ছে ভাইয়া, জুস। এই যে এখন কি আর এটা আম রয়েছে, এটা তো নতুন একটা পণ্য হয়ে গেছে, নতুন রূপে রূপায়িত হয়েছে। এই যে নতুন রূপে রূপদান, আমরা এটাকে কি বলি ভাইয়া, রূপগত উপযোগ। এই রূপগত উপযোগ, তাহলে তৈরি ইন্ডাস্ট্রি কর্তৃক উপযোগটি কি ভাইয়া, রূপগত উপযোগ। এটা আমরা কি দেব, আমরা চতুর্থ প্রশ্নের প্রথম যে জ্ঞানমূলক আছে এই জ্ঞানমূলকে আমরা দেব রূপগত উপযোগ। রূপগত উপযোগের মাধ্যমে সৃষ্ট মুনাফা, এই যে এটা আমরা দেব। তারপরে আমরা দেব রূপগত উপযোগ কি আসলে, এই জিনিসটা আমরা সংজ্ঞায়ন করব। আমরা জানি রূপগত উপযোগকে কোনো পণ্যের আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি তাকে রূপগত উপযোগ বলা হয়। তারপরে আমরা যেটা দেব যে তৈরি ইন্ডাস্ট্রি কিভাবে রূপগত উপযোগ সৃষ্টি করছে। এই যে আমটা সংগ্রহ করলো, আমটা থেকে কি করলো, বিভিন্ন চায়নার মেশিন দিয়ে কি করলো, বিভিন্ন মেশিন ব্যবহার করার মাধ্যমে আমটাকে জুসে রূপান্তর করলো। এই জুসটা কি হলো, গ্রহণযোগ্যতা থাকায় মুনাফা বৃদ্ধি পেল, বিক্রি বৃদ্ধি পেল। তারপর এই যে রূপগত উপযোগের সাথে যে মুনাফার সম্পর্কটা কি সেটা আমরা এখন ব্যাখ্যা করব। দেখো, একটা আম তো সবাই খাচ্ছে, আম খাওয়ার পর কি হচ্ছে, ধরো মানুষ চায় যে ডিফারেন্ট একটা বাজারে আসুক, ডিফারেন্ট একটা কিছু আসুক যেটা নতুন একটা উপযোগ সৃষ্টি করবে। যখন আমটা খাইতে খাইতে মানুষ অভ্যস্ত, এখন কি করলো, আমটা এখন আর মানুষ খেতে চায় না, অথবা আমটা কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। এই নষ্ট হওয়ার হাত থেকে আমটাকে বাঁচানোর জন্য যখন একটা আচার বানানো হয়, অথবা জুস বানানো হয়, অথবা জেলি বানানো হয়, তখন কি হয়, একটা নতুন একটা রূপ পায়। এই নতুন রূপটা কি হয়, মানুষের নতুন একটা চাহিদা পূরণ হচ্ছে, যে আম ছিল একটা, এটা থেকে জুসও হলো, জেলিও হলো, আবার আচারও হলো। তাহলে ডিফারেন্ট স্বাদরা গ্রহণ করতে পারছে, ডিফারেন্টভাবে ডিফারেন্ট পণ্যটা ভোগ করতে পারছে। এই যে ভোগটা করতে পারলো, এর মাধ্যমে মানুষ কি হয়, মানুষ কি পায়, নতুন নতুন উপযোগ ব্যবহার করার সুযোগ পেয়ে থাকে। তাহলে আমের যেহেতু জুস করলো, তাহলে আমের চাহিদাটা বৃদ্ধি পেলো। আমের চাহিদা বৃদ্ধি পেলে কি হয়, ধরো একটা আমের মূল্য হচ্ছে ধরো 30 টাকা, 150 টাকা কেজি, কিন্তু আমের যে জুস আছে, এই জুসের আমের জুসের এক লিটার বা 1 লিটার আমের জুসের মূল্য কত হবে, আরো বেশি হবে নিশ্চয়ই। তাহলে উপযোগ পরিবর্তনের সাথে সাথে কি হচ্ছে, পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। এই যে নতুন উপযোগ সৃষ্টির ফলে মূল্যটা বৃদ্ধি পাচ্ছে, ফলে বিক্রয় বৃদ্ধি পাচ্ছে, বিক্রি বৃদ্ধি পেলে কি হয়, মুনাফা বৃদ্ধি পায়, মুনাফা বৃদ্ধি পেলে কি হয়, কোম্পানির প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি পায়। তাহলে আমাদের প্রশ্ন যেটা জিনিসটা জানতে চাইলো যে ইন্ডাস্ট্রি সৃষ্ট উপযোগটি অধিক মুনাফা অর্জন সম্ভব। এটাই লাস্টে লিখবা যে সুতরাং তৈরি ইন্ডাস্ট্রি কর্তৃক সৃষ্ট রূপগত উপযোগের মাধ্যমে অধিক মুনাফা অর্জন সম্ভব বলে আমরা মনে করি। এভাবে কনক্লুশন দিয়ে দিবা। তারপরে যে অংশটা সেটা যদি আমরা দেখি, এটা আর একটা ম্যাথ, সেটা যদি দেখি, পদ্মা লিমিটেড 2020 সালে উৎপাদিত পণ্যের মূল্য এত, আমাদের কয় বলছে হচ্ছে কি, যন্ত্রের উৎপাদনশীলতা কি। যন্ত্রের উৎপাদনশীলতা আমরা বলতে কি বুঝি, যন্ত্রের উৎপাদনশীলতা বলতে বুঝি মোট উৎপাদন একক ডিভাইডেড বাই মোট যন্ত্র সময়। মোট উৎপাদন একক এখানে দেওয়া আছে হয়তো, মোট উৎপাদনের পরিমাণকে মোট যন্ত্র সময়ের অনুপাত দিয়ে ভাগ দিলে, মোট উৎপাদনের পরিমাণকে যখন আমরা মোট যন্ত্র সময় দিয়ে ভাগ দেব, তখন তাকে আমরা যন্ত্র উৎপাদনশীলতা বের করতে পারবো। অর্থাৎ মোট উৎপাদনের পরিমাণ এবং মোট যন্ত্র সময়ের অনুপাতকে আমরা কি বলি,
শ্রম যন্ত্রের উৎপাদনশীলতা বলে থাকি। তারপরে আমাদেরকে যে জিনিসটা জানতে চাইছে সেটা হচ্ছে উৎপাদন নতুন পণ্য উদ্ভাবনে সহায়তা করে কিভাবে। উৎপাদনের মাধ্যমে মূলত কি হয়, রূপগত উপযোগ সৃষ্টি হয়। দেখো, একটা পণ্য যখন আমরা ব্যবহার করি তখন এই পণ্যটা আমরা কিভাবে পাই। ধরো এই কাগজ আমরা ব্যবহার করি, কাগজটা আসলে কিভাবে পেয়ে থাকি, হয়তো বাঁশ থেকে আমরা কাগজটা বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাগজটা তৈরি করা হয়, এই কাগজটাই আমরা ব্যবহার করতে পারি। তাহলে রূপের পরিবর্তনের মাধ্যমে কি হচ্ছে, নতুন নতুন উপযোগ সম্পন্ন পণ্য তৈরি করা হচ্ছে। তাহলে তাহলে দেখো, বিপণনকারীরা কি করে, ক্রেতাদের প্রয়োজন অভাব চাহিদাগুলো নিয়ে আলোচনা করে, ডিসকাস করে এবং গবেষণা করে দেখে যে কি ধরনের ক্রেতারা চায়, পণ্য চায়। এই যে বর্তমান বাজারে বিদ্যমান পণ্যটা, এটার একটু বৈশিষ্ট্য পরিবর্তন করে অথবা ধরো কাঠামোটা পরিবর্তন করে নতুন একটা পণ্য উৎপাদন করে ফেলে। এই যে উৎপাদনের মাধ্যমে আলটিমেটলি কি হচ্ছে, নতুন নতুন পণ্য বাজারে আসতেছে এবং নতুন পণ্য উৎপাদন হচ্ছে। তাহলে আমরা যদি দেখি যে উৎপাদনের মাধ্যমে নতুন পণ্য উদ্ভাবন করা সম্ভব, এটা যদি আমরা লিখতে যাই, প্রথমে আমরা উৎপাদনের সংজ্ঞা দেব, তারপর কিভাবে এই যে একটু আগে আমি কথাগুলো বললাম এগুলোই তুমি কি করবা, লিখে দিবা। দেখো এখানে বলা হচ্ছে যে মানুষের জ্ঞান বুদ্ধিমত্তা, এটা উৎপাদনের সংজ্ঞা দিয়েছে। তারপর হচ্ছে মানুষ কর্তৃক কোনো কিছু সৃষ্টি করতে পারে না, প্রকৃতি থেকে সংগৃহীত সম্পদের আকৃতি পরিবর্তনের মাধ্যমে সেগুলো নতুন উপযোগ সৃষ্টি করতে পারে। প্রকৃতি পাওয়া সম্পদ ব্যবহারযোগ্য পণ্য তৈরি হয়, ফলে মানুষ স্বভাব পূরণ করতে পারে, তারা আরো বেশি পণ্য ভোগ করতে উৎসাহী হয়, ফলে নতুন নতুন পণ্য উৎপাদন হয়ে থাকে। তাহলে বুঝতে পারলাম। তারপর আমাদের যে কাজটা সেটা হচ্ছে 2020 সালের মোট উৎপাদনশীলতা বের করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা তো একটু আগে শিখলাম যে মোট উৎপাদনশীলতা কিভাবে বের করতে হয়। মোট উৎপাদনশীলতা কিভাবে বের করতে হয়, মোট উৎপাদনশীলতা আমরা বের করি কিভাবে, মোট উৎপাদনের এককে মোট উপকরণের মোট উৎপাদনের মূল্যকে আমরা যখন মোট উপকরণের মূল্য দ্বারা ভাগ দেই, তখন আমরা পাই যে মানটা, সেটা হচ্ছে মোট উৎপাদনশীলতা বা মোট উৎপাদনশীলতা। তাহলে আমরা দেখি এখানে কি কি মোট উৎপাদনশীলতা, মোট উৎপাদনের পরিমাণ কত আছে। দেখো 2020 সালে উৎপাদিত পণ্যের মূল্য দেওয়া আছে 12 লক্ষ টাকা, এটাই হচ্ছে মোট উৎপাদনের মূল্য। এখন আমাদের প্রয়োজন কি, মোট উপকরণের মূল্য। মোট উপকরণের মূল্য আমরা কিভাবে পাবো, দেখো কাঁচামাল এত টাকা, বেতন মজুরি এত টাকা, বিবিধ খরচ এত টাকা, এই যে টাকাগুলো এটি আমরা যোগ করলে কি পাবো, আমরা মোট উপকরণের মূল্য পাবো। তাহলে আমরা দেখি, এই দেখো যে মোট উৎপাদনের মূল্য হচ্ছে এত টাকা, মোট উপকরণ মূল্য হচ্ছে এত টাকা। তাহলে মোট উৎপাদনের উপকরণ কোনগুলো, কাঁচামাল, বেতন মজুরি, তারপর হচ্ছে বিবিধ খরচ, এই খরচগুলো যোগ করলে আমরা মোট উপকরণ পাই। তাহলে আমরা যদি 12 লক্ষকে 7 লক্ষ দ্বারা ভাগ দিই, এই 1.71, এটাই হচ্ছে আমাদের 2020 সালের উৎপাদনশীলতা। তারপরে আমাদের ঘ নম্বরে যে প্রশ্নটা জানতে চাইছে সেটা হচ্ছে 2021 সালের মোট উৎপাদনশীলতা নির্ণয় পূর্বক প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রগতি নির্ণয় করতে বলছে। দেখো 2021 সালের আমাদের আগে বলছে হচ্ছে মোট উৎপাদনশীলতা কত, এটাকে আমি নির্ণয় করতে বলছি। 2021 সালের মোট উৎপাদনশীলতা নির্ণয়ের পর আমার যে মূল্যায়ন করব আমরা, প্রতিষ্ঠানের অবস্থা কেমন, এটা কি আদৌ উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে, কোম্পানির অবস্থাটা কেমন, দক্ষতা কেমন, বাড়ছে নাকি কমছে, এটা আমরা আলোচনা করব। দেখো 2021 সালেও কি বলছে, আমাদের উৎপাদনশীলতা বের করতে হলে দুইটা জিনিস প্রয়োজন। নাম্বার 1 হচ্ছে মোট উৎপাদনের মূল্য, নাম্বার 2 হচ্ছে মোট উপকরণের মূল্য। মোট উৎপাদনের মূল্য কত, 2021 সালে উৎপাদিত পণ্যের মূল্য পূর্ববর্তী বছরের ন্যায়, অর্থাৎ এই যে 12 লক্ষ টাকা, এটাই হচ্ছে মোট উৎপাদনের ব্যয়। মোট উপকরণের ব্যয় কত, কাঁচামাল এত টাকা, বেতন মজুরি এত টাকা, বিবিধ খরচ এত টাকা। এই যে তিনটা খরচ, এগুলো আমরা যোগ করে কি করব, এই 12 লক্ষ দিয়ে 12 লক্ষকে যোগফলটা দিয়ে আমরা ভাগ দেব। তাহলে আমরা দেখি, এই দেখো এই যে মোট উপকরণের উৎপাদনের মূল্য পাইলাম 12 লক্ষ টাকা, তারপর হচ্ছে কাঁচামালের মূল্য 4,50,000 টাকা, বেতন মজুরি 2 লক্ষ টাকা, আর বিবিধ খরচ 1,50,000 টাকা। এই যে খরচগুলো, এই তিনটা খরচ আমরা যখন যোগ করব, তাহলে আমরা পাবো মোট উপকরণ মূল্য। মোট উপকরণ মূল্য কত, 8 লক্ষ টাকা। 12 লক্ষকে যখন 8 লক্ষ দিয়ে ভাগ দেবো, তখন আমরা পাবো 1,50,000। এই যে 1.50, এটাই হচ্ছে আমাদের মূলত কি 2021 সালের উৎপাদনশীলতা। এবার আমরা উৎপাদনশীলতা বের করলাম, এবার আমরা কি করব, মূল্যায়ন করব, সার্বিক অবস্থা কেমন, ভালো নাকি খারাপ, এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। দেখলাম 2021 সালে পদ্মা লিমিটেডের উৎপাদনশীলতা হচ্ছে 1.25, কিন্তু 2020 সালে কত ছিল, 1.71। তাহলে দেখো 2020 সালে বেশি ছিল না কম ছিল, 2020 সালে ছিল হচ্ছে 1.71, 2021 সালে হচ্ছে 1.50। তাহলে কি 2020-এর চেয়ে 2021 সালে উৎপাদনশীলতা অনেক কমে গেছে, সুতরাং প্রতিষ্ঠানটির সার্বিক অবস্থা ভালো নয়।
অগ্রগতির প্রয়োজন, এভাবে তুমি তোমার মতো করে সংজ্ঞায়ন করে দিবা অথবা মূল্যায়ন করে দিবা, এটাই হচ্ছে তোমার কাজ। তারপরে 9 নম্বরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2022 সালে আসছে। এই প্রশ্নটা দিয়ে আমি সৃজনশীল দিয়েছিলাম। জনাব সুজন ও তার স্ত্রী স্নাতক ডিগ্রি সম্পন্ন করে সাভারে একটি বুটিক সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান স্থাপন করে এবং নিজস্ব বুটিক হাউসের মাধ্যমে উৎপাদিত পণ্য বিক্রি করে। এজন্য তারা বাজার থেকে বিভিন্ন ধরনের থান কাপড় কিনে, আচ্ছা অনেক কিছু লিখছে। আমাদেরকে প্রথম বলছে উৎপাদন কি। আচ্ছা উৎপাদন কি, এই প্রশ্নগুলো বারবার আসে। যেহেতু এই প্রশ্নগুলো আসে, তুমি কি করবা, বইয়ের যে প্রথম কয়েকটা প্রশ্ন বা প্রায় 15-20টা প্রশ্ন আছে দেওয়া আছে, দেখবা অনুশীলনীতে জ্ঞানমূলক অনুধাবনমূলক, এটি ভালো করে পড়ে নিবা দেখবা। আর তোমার সৃজনশীলের অন্যান্য যে প্রয়োগ, উচ্চারণ দক্ষতা, এগুলো উত্তর করতেও তোমার এত একটা অসুবিধা হবে না। সুতরাং আমরা যদি দেখি এখানে উৎপাদন বলতে কি বুঝি, উৎপাদন বলতে কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করা যার পুরনো ক্ষমতা আছে তাকে উৎপাদন বলা হয়। উৎপাদনশীলতা নির্ণয় সূত্র কি, উৎপাদনশীলতা নির্ণয় সূত্রটি তুমি অলরেডি জেনে গেছো যে কি, মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণের মূল্য। এই যে শুধু সূত্রটি জানতে চাইছে, এই সূত্রটির জন্য যে তোমাকে 1 নাম্বার দিবে তা না। তুমি প্রথমে কি করবা, উৎপাদনশীলতার সংজ্ঞা দিবা, তারপর সূত্রটি দিবা, দেখবা 2 এ 2 নিশ্চিত পেয়ে যাচ্ছ। প্রথমে কি করবা, উৎপাদনশীলতা কাকে বলে এটা লিখবা, তারপরে হচ্ছে কি উৎপাদনশীলতার এই যে সংজ্ঞাটা এটা দিবা। এটা তুমি দিলে দাও, না দিলে নাই, তবে তুমি প্রথমে সংজ্ঞাটা দাও, তারপর উৎপাদনশীলতার সূত্রটা লেখো, তুমি 2 এ 2 নিশ্চিত পাবা। তারপরে আমাদের 9 নম্বরে যে জিনিসটা জানতে চাইছে, উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রথম দিকে কোন ধরনের উপযোগ সৃষ্টি করে। উদ্দীপকের ঘটনাটির প্রথম দিকটা কি ধরনের উপযোগ সৃষ্টি করে আমরা যদি একবার পড়ি, জনাব সুজন ও তার স্ত্রী স্নাতক ডিগ্রি সম্পন্ন করে সাভারে একটি বুটিক সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান স্থাপন করে এবং নিজস্ব বুটিক হাউসের মাধ্যমে উৎপাদিত পণ্য বিক্রি করে। তাহলে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান স্থাপন করে। আচ্ছা, উৎপাদনকারী প্রতিষ্ঠানের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়, মূলত রূপগত উপযোগ সৃষ্টি হয়। কারণ কি, উৎপাদনের মাধ্যমে যদি রূপগত উপযোগ সৃষ্টি হয়। আর এটা হচ্ছে বিক্রয়। এখানে বলছে মূলত যে একেবারে প্রথম দিকে যে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়, এটা নিশ্চয়ই প্রথম দিকে হচ্ছে রূপগত উপযোগ সৃষ্টি হয়। কেন ভাইয়া, প্রথম দিকে কি করছে, উৎপাদনকারী প্রতিষ্ঠান দিয়েছে, তার মানে রূপগত উপযোগ সৃষ্টি হচ্ছে। প্রথম আমাদের এই যে গ নাম্বার প্রশ্নের উত্তর করতে আমাদের প্রথমে কি করতে হবে ভাইয়া, প্রথমে করতে হবে আমাদের জ্ঞানমূলকটা দেব, এটা কোন ধরনের প্রশ্ন যেটা চাইছে এটা দেব, তারপর হচ্ছে এই যে জ্ঞানটা এটা আমরা সংজ্ঞায়ন করব। তারপরে যেটা হচ্ছে এই যে কিভাবে রূপগত সৃষ্টি হলো, রূপগত উপযোগটা কিভাবে সৃষ্টি হলো, মানে তারা কি কাজটা করছে এটা নিয়ে আসবো। আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে বুটিক হাউসটা দিছে এটা একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান, আর উৎপাদনকারী প্রতিষ্ঠানে থান কাপড় থেকে আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে পোশাক তৈরি করা হয়। মানুষের সরাসরি ব্যবহার অনুপযোগী থান কাপড়গুলো ব্যবহার উপযোগী পোশাকে রূপ নিচ্ছে। এর ফলে কি ধরনের উপযোগ সৃষ্টি হচ্ছে ভাইয়া, রূপগত উপযোগ সৃষ্টি হচ্ছে। সুতরাং বলা যায় উদ্দীপকের পোশাক প্রতিষ্ঠানটি কোন ধরনের উপযোগ সৃষ্টি করে, রূপগত উপযোগ সৃষ্টি করে। বোঝা গেল সহজে। তারপরে আমরা যদি দেখি গ নাম্বার প্রশ্নে আমাদেরকে যে জিনিসটা জানতে চাইছে সেটা হচ্ছে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির সফলতার কারণ বিশ্লেষণ করতে বলছে। উদ্দীপকের প্রতিষ্ঠানটির সফলতার কারণ এজন্য আমরা দেখি কি বলছে নিশ্চয়, এজন্য তারা বাজার থেকে বিভিন্ন ধরনের কাপড় কিনে বুটিক হাউসের জন্য নানা পোশাক তৈরি করে। তাদের পোশাকগুলো মানসম্মত হয়, স্থানীয় বাজারে পণ্য সামগ্রী যথেষ্ট পরিমাণে বিক্রি হয়। পরবর্তীতে স্থানীয় বাজারের পাশাপাশি দেশে বিভিন্ন জেলা শহরে তাদের উৎপাদিত পণ্যের চাহিদা ব্যাপক হারে বাড়ে, ফলে বিভিন্ন পরিবহনের ব্যবস্থায় ওইসব পণ্য সরবরাহ করে, এতে তারা কাঙ্ক্ষিত মুনাফা অর্জন হয়। দেখো, আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে তারা কি করতেছে, পণ্যটা উৎপাদন করছে, তারপর কি করতেছে, দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহনের মাধ্যমে পণ্যটা সরবরাহ করছে। তাহলে আমরা যদি দেখি, প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি সফলতার কারণ হচ্ছে কি, স্থানগত উপযোগ, অর্থাৎ পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়, এটাই হচ্ছে মূল কারণ। এনে বলছে যে প্রতিষ্ঠানটি সফলতার কারণ হচ্ছে মানসম্মত পণ্য বিভিন্ন স্থানে স্থানগত উপযোগ সৃষ্টি করা, এটাই বলছে আমাদের মূলত। তাহলে আমাদের এই ঘ নাম্বার প্রশ্নে আমরা কয়টা কাজ, 4টা কাজ। প্রথম নাম্বার হচ্ছে আমাদের জ্ঞানমূলক দেওয়া, তারপর দ্বিতীয় হচ্ছে জ্ঞানমূলক এই যে স্থানগত উপযোগ এটা সংজ্ঞায়ন করা। জ্ঞানমূলকটাকে আমরা কি করব, সংজ্ঞায়ন করব। জ্ঞানমূলক স্থানগত উপযোগ তো দিলাম, এটা স্থানগত উপযোগ বলতে কি বোঝে এটা আমরা এখন সংজ্ঞায়ন করব। স্থানগত উপযোগ বলতে বোঝায় এক স্থানে উৎপাদিত পণ্য যখন অন্য স্থানে স্থানান্তরের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলা হয়। তারপরে হচ্ছে সুমন এবং তার স্ত্রী কি করতেছে এটা আমরা নিয়ে আসবো।
উদ্দীপক থেকে সরাসরি নিয়ে আসবো। তারপর হচ্ছে আমরা মূল্যায়ন করব যে উদ্দীপকের যে মিস্টার সুজন, জনাব সুজন কি করতেছে, তার উৎপাদিত পণ্য মানসম্মত পণ্যটা চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছে। এই যে বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছে, এর মাধ্যমে এক স্থানের পণ্যটা অন্য স্থানে পৌঁছে যাচ্ছে, এক স্থানে উৎপাদিত পণ্যটা অন্য স্থানে গিয়ে ওই স্থানে মানুষের প্রয়োজন, অভাব, চাহিদা পূরণ করছে। এই যে এক স্থানের পণ্যটা অন্য স্থানে পৌঁছে গেল, এর মাধ্যমে যেহেতু স্থানগত উপযোগ সৃষ্টি হয়, সুতরাং আমরা বলতে পারি উদ্দীপকের প্রতিষ্ঠানটি স্থানগত উপযোগ সৃষ্টি করে প্রতিষ্ঠানটির সফলতার কারণ। এভাবে আমরা দেব। তারপর আমরা যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি 10 নঙ্গে, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2022 সালে আসছে। এই অঙ্কটা দিয়ে আমি মূলত আমার এইচএসসি পরীক্ষার মার্কেটিং এর যাত্রা শুরু করি। প্রথম সৃজনশীলটা আমি এটাই দিই, যেহেতু অঙ্ক, এই কারণে আমি প্রথম সৃজনশীল এটাই দিয়েছিলাম। হ্যাঁ, উপযোগ কাকে বলে? উপযোগ বলতে কি বুঝি আমরা? বারবার আসতেছে, দেখো এগুলা, তার মানে উৎপাদন কি, এগুলা তুমি মুখস্থ করে নিবে। প্রথম 15-20টা অনুশীলনীর প্রশ্নগুলো এগুলো দেখবা বারবার আসে। উপযোগ কি? উপযোগ মানে কি? উপযোগ মানে হচ্ছে অভাব পূরণের ক্ষমতা। তাহলে কিভাবে সত্যগত উপযোগ সৃষ্টি হয়, এটা আমরা একটু আগে পড়লাম। সত্যগত উপযোগ কিভাবে সৃষ্টি হয়? ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে মূলত আমরা সত্যগত উপযোগ বলি, সত্যগত উপযোগ বলি। অর্থাৎ মালিকানা পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সত্যগত উপযোগ বলা হয়। প্রথমে কি দিবা? সত্যগত উপযোগের সংজ্ঞা দিবা, তারপর কিভাবে সৃষ্টি হয় এগুলো দিয়ে দিবা ক নম্বরে। গ নম্বরে বলছে 2020 সালে তিলোত্তমা কোম্পানির মোট উৎপাদনশীলতা নির্ণয় করো। 2000 কয় সালে ভাইয়া? 20 সালে। 20 সালে কি হয়েছে আমরা দেখি। 20 সালে কোম্পানি আকর্ষণীয় ডিজাইনের ফার্নিচার তথা সোফা সেট প্রস্তুত করে। প্রতিষ্ঠানটি সোফা সেট বিক্রয় মূল্য ছিল 80,000 টাকা। তার মানে এটা আমাদের এই যে মোট উৎপাদনশীলতা, আমাদের কি কয়টা জিনিস প্রয়োজন ভাইয়া? দুইটা। একটা হচ্ছে মোট উৎপাদনের একক, মোট উপকরণের একক। মোট উৎপাদনের একক হচ্ছে 80,000 টাকা। আর মোট উপকরণের একক কত ভাইয়া? মোট উপকরণ হচ্ছে কাঁচামালের প্রয়োজন হচ্ছে 4,80,000 টাকা, তারপর শ্রম বাবদ হচ্ছে এত টাকা, তারপর হচ্ছে যন্ত্রপাতি এত টাকা, অন্যান্য বাবদ এত টাকা। এই সবগুলো যোগ করে আমরা কি করব? উৎপাদন একক দ্বারা ভাগ করব। একটু আগে দেখো এখানে বলছে প্রতি সোফা সেটের বিক্রয় মূল্য ছিল 80,000 টাকা। তার মানে একটা সোফা সেটের মূল্য হচ্ছে 80,000 টাকা। তাহলে 1,000টা সোফা সেট প্রস্তুত করে, তাহলে একটার দাম যদি 80,000 টাকা হয়, তাহলে 1,000টার দাম কত ভাইয়া? এই 80,000-এ 1,000 দিয়ে গুণ দিলে যে টাকাটা পারবো, এটাই আমাদের মূলত উৎপাদনের পরিমাণ। তারপর উৎপাদনের উপকরণের পরিমাণটা হচ্ছে আমরা এইগুলো যোগ করে বের করে দেব। দেখো যে মোট উৎপাদনের একক কিভাবে বের করলাম? 80,000-কে 1,000 দিয়ে ভাগ দিয়া যে টাকাটা পেলাম, এটা হচ্ছে আমাদের মোট উৎপাদন। তাহলে মোট উপকরণটা কিভাবে পেলাম? মোট উপকরণটা পেলাম হচ্ছে কাঁচামাল, মোট কাঁচামাল, যন্ত্রপাতি, শ্রমিক বাবদ ব্যয়, অন্যান্য ব্যয়গুলো যোগ করার পর আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের মোট উপকরণের ব্যয়। এখন আমরা মোট উৎপাদনের ব্যয়কে যখন মোট উপকরণের ব্যয় দিয়ে ভাগ দিব, তখন আমরা যে মূল্যটা পাবো এটা হচ্ছে মোট উৎপাদনশীলতা। তাহলে আমাদের মোট উৎপাদনশীলতা কত? 51.95। বোঝা গেল কিভাবে পেলাম? তারপরে আমাদের যে মানটা, যে প্রশ্নটা জানতে চাইছে যে উদ্দীপক অনুযায়ী কোম্পানি 2020 সালে শ্রমিকদের দক্ষতা মূল্যায়ন করো। শ্রমিকদের দক্ষতা কিভাবে মূল্যায়ন করব? নিশ্চয়ই আমরা কোনো কিছু যখন মূল্যায়ন করতে বলা হয়, অবশ্যই এটা দুইটা বছরের মান দেওয়া থাকবে। তাহলে দেখো এখানে দিয়ে দিচ্ছে 2019 সালের মানটা দিয়ে দিচ্ছে 12। তাহলে 2020 সালে শ্রমিকের দক্ষতা মানে শ্রমের উৎপাদনশীলতা বের করতে হবে। 2020 সালে শ্রমের উৎপাদনশীলতা বের করতে হবে। আর শ্রমের উৎপাদনশীলতা আমরা কিভাবে বের করবি? মোট উৎপাদনের একক ডিভাইডেড বাই মোট শ্রমঘন্টা। একটা জিনিস দেখো, এখানে কিন্তু মোট শ্রমঘন্টা কত সেটা কিন্তু দেওয়া নাই। তাহলে কি করব? মোট উৎপাদনের পরিমাণকে মোট শ্রমব্যয় দ্বারা ভাগ দিলেও আমরা কি পাই? মোট শ্রমিকের দক্ষতা বা শ্রমের উৎপাদনশীলতা পাই। তাহলে আমরা দুইটা ওয়াইতে পাই। প্রথমটা হচ্ছে আমাদের মোট উৎপাদনের একক ডিভাইডেড বাই মোট শ্রমঘন্টা। আরেকটা হচ্ছে ভাইয়া মোট উৎপাদনের পরিমাণ ডিভাইডেড বাই মোট শ্রমব্যয়। এভাবে আমরা পেয়ে থাকি। তাহলে আমাদেরকে কি বের করতে? 2020 সালে শ্রমিকের দক্ষতা বের করতে হবে। তাহলে শ্রমিকের দক্ষতা যদি আমরা বের করতে যাই, তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে মোট উৎপাদনের একক। মোট উৎপাদনের একক আমরা জানি 10,000 পাইছিলাম, 1,000 পাইছিলাম, কিন্তু মোট উপকরণের বেতন কি আমরা মোট শ্রমঘন্টা কিন্তু দেয় নাই। শ্রমঘন্টা কি দিছে? শ্রমঘন্টা দেয় নাই। যেহেতু শ্রমঘন্টা দেয় নাই, তাহলে আমরা কি করব? আগে মোট উৎপাদনের টাকাটা বের করব। মোট উৎপাদনের টাকা দিয়ে মোট শ্রমব্যয়টাকে ভাগ দেব। মোট উৎপাদনের টাকা কিভাবে বের করব? এই যে 1,000, 80,000-কে দিয়ে 1,000-কে গুণ করব, তারপর এই যে টাকাটা বের হবে এটা দিয়ে আমরা 1,60,000 টাকা দিয়ে ভাগ দেব। যে 500 বের হবে এটাই হচ্ছে আমাদের কি ভাইয়া? এটাই হচ্ছে আমাদের শ্রমের উৎপাদনশীলতা বা শ্রমের দক্ষতা।
এখন যদি আমরা দেখি, আমরা এখন কি করব, শ্রমিক দক্ষতা তো পেলাম 2019 সালে যেটা ছিল 12, এটা হচ্ছে 2020 সালে কত 500। তাই এখন আমরা মূল্যায়ন কিভাবে করব, আমরা দেখতে পাচ্ছি 2019 সালে কোম্পানির দক্ষতা ছিল 12, 2020 সালে যা হয়েছে 500, সুতরাং এটি কি বহুগুণ বেশি। সুতরাং প্রতিষ্ঠানের শ্রমের উৎপাদনশীলতা ভালো, শ্রমের প্রতিষ্ঠানটি তুলনামূলক উৎপাদন বেশি করতে পেরেছে, সুতরাং উদ্দীপকের প্রতিষ্ঠানটি 2000 দক্ষতা তুলনামূলক ভালো। এগুলো তুমি মূল্যায়ন করবা। তারপর 11 নম্বর যে কোশ্চেনটা, সেটা যদি আমরা পড়ি, সেটা আমরা কিভাবে আলোচনা করব। জনাব শফিক আহমেদ সিলেটের একজন ব্যবসায়ী। তিনি সিলেটে উৎপাদিত উৎকৃষ্ট মানের বেতু বাঁশ সংগ্রহ করে বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি করে থাকেন। তার প্রতিষ্ঠানে উৎপাদিত বেতু বাঁশের ফার্নিচার প্রথম দিকে শুধু সিলেটে বাজারজাত করা হতো, তারপর বিভিন্ন জায়গায় লাগছে। তারপর ক নাম্বারে কি বলছে ভাইয়া, ক নাম্বারে বলছে উপযোগ কি। উপযোগ মানে কি, একটু আগে বললাম, উপযোগ মানে হচ্ছে অভাব পূরণের ক্ষমতা। তারপর হচ্ছে উৎপাদন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। এটা তো আমরা প্রথম প্রশ্নে জানতে পারলাম, উৎপাদন কিভাবে অভাব পূরণের ক্ষমতা সৃষ্টি করে। উৎপাদনের মাধ্যমে কি হয়, উৎপাদনের মাধ্যমে হচ্ছে ভাইয়া রূপগত উপযোগ সৃষ্টি হয়। রূপগত উপযোগ সৃষ্টি করার জন্য কি হয়, প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করতে হয়, এটি সংরক্ষণ করতে হয়, তারপরে পরিণত পণ্যে রূপান্তর করতে হয়। এই কাজগুলো সম্পাদন করার জন্য জনবলের প্রয়োজন হয়, লোকজনের প্রয়োজন হয়, ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এই উৎপাদিত পণ্যটা বিক্রয়ের জন্য বিভিন্ন খাতে লোকজনের প্রয়োজন হয়, এতেও করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। একটা শিখে নিবা, দেখবো অনেক প্রশ্ন অ্যান্সার করতে পারবা। তারপর যেটা আমাদের জানতে চাইছে, সেটা হচ্ছে উদ্দীপকের জনাব শফিক আহমেদের প্রাথমিক পর্যায়ের কাজের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়। প্রাথমিক পর্যায়ে কাজের মাধ্যমে কোন ধরনের উপযোগ, প্রাথমিক পর্যায়ে কাজটা কি ভাইয়া, প্রাথমিক পর্যায়ে কাজটা হচ্ছে জনাব শফিক আহমেদ সিলেটের একজন ব্যবসায়ী। তিনি সিলেটে উৎপাদিত পণ্য উৎকৃষ্ট মানের বাঁশ বেত সংগ্রহ করে বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি করে। তার মানে বাঁশ বেত থেকে যখন আমরা ফার্নিচার তৈরি করি, এখন কি আর বাঁশ বেতরা রয়েছে না, এটা ফার্নিচার হয়ে গেছে। তাহলে একটা রূপের পরিবর্তন হলো। আর যখন কোনো পণ্য থেকে অন্য একটা নতুন রূপে রূপান্তরিত হলো, সেটাকে আমরা রূপগত উপযোগ বলি। তাহলে এখানে সেটাই বলছে যে জনাব প্রথম দিকে কাজটি হচ্ছে রূপগত উপযোগ। তাহলে আমরা সবগুলো সেম ওয়েতে দেবো। প্রথমটা হচ্ছে জ্ঞানমূলক দেবো, তারপর কেন এটা রূপগত উপযোগ কাকে বলে আমরা এটা সংজ্ঞায়ন করব। তারপর হচ্ছে জনাব শফির কাজটা আমরা নিয়ে আসবো এবং একটু মূল্যায়ন করে দেবো যে কেন বাঁশ বেতের মাধ্যমে যে রূপের পরিবর্তন হলো, এটাকে রূপগত উপযোগ সৃষ্টি হয়, সেটাই আমরা একটু সংজ্ঞায়ন করে দেবো। তারপর গণনাবারে আমাদের যে জিনিসটা জানতে চাইছে, স্থানগত উপযোগ সৃষ্টি উদ্দীপকের প্রতিষ্ঠানের সফলতার মূল কারণ। আচ্ছা, আমরা একটু দেখি, উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। এখানে একটু উক্তি দিয়ে দিচ্ছে, এই উক্তিটি কি যথার্থ, এটা কি সঠিক, তুমি কি একমত এই উক্তির সাথে, সেটা তুমি তোমাকে স্বাধীনতা দিচ্ছে, তুমি ব্যাখ্যা করবা। যদি তুমি একমত হও, প্রথম আমরা জ্ঞানমূলক দিব, এই উক্তিটা লিখবো যে উক্ত উক্তিটির সাথে আমি একমত বা একমত নই। যদি একমত হই, কেন একমত, এটা লিখবো। তাহলে দেখো, প্রথমে বলছে স্থানগত উপযোগ সৃষ্টি। তার মানে স্থানগত উপযোগ কাকে বলে, এই জিনিসটা আমরা লিখবো। স্থানগত উপযোগ কাকে বলে, প্রথম অংশ তো আমরা লিখবো যে হ্যাঁ উক্তটির সাথে আমি একমত, যথার্থ, প্রথম অংশ শেষ। দ্বিতীয় অংশ আমরা কি লিখবো, স্থানগত উপযোগ কাকে বলে, এই স্থানগত উপযোগ কাকে বলে, স্থানগত উপযোগের আমরা সংজ্ঞা দিব। স্থানগত উপযোগ তোমরা জানোই, এক স্থান থেকে পণ্য দ্রব্য যখন অন্য স্থানে স্থানান্তরিত হয়, এরপরে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ সৃষ্টি বলা হয়। তারপরে আমরা মিস্টার শফিক কি কাজ করলো, এই মিস্টার শফিকের কাজটা দেখবো 3 নাম্বার পয়েন্টে। 3 নাম্বার পয়েন্টে মিস্টার শফিকের কাজটা দেখবো যে তিনি কি করতেছে, তিনি ফার্নিচার, বিভিন্ন ডিজাইনের ফার্নিচার তৈরি করে থাকেন, গুণগত মান ভালো হয়, আকর্ষণীয়ভাবে হয়, তারপর ভোক্তাদের কাছে সরবরাহ করেন। উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন স্থানের ভোক্তাদের কাছে তিনি কি করেন, সরবরাহ করেন। তারপরে এটা উদ্দীপকের অংশটা আমরা লিখবো। তারপরে লিখবো আমরা এই যে তার কাজটাকে আমরা স্থানগত উপযোগ বললাম, এ বলার পেছনে যুক্তিটা কি, আমরা এই যুক্তিটা নিয়ে আলোচনা করব। এই যুক্তিটা কেন তার কাজটা স্থানগত উপযোগ, আমরা একটু কনক্লুশনের মাধ্যমে সমাপ্ত করে দেব। তারপর হচ্ছে 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন বলছে কি ভাইয়া, 12 নম্বর প্রশ্নে একটা ম্যাথ দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে রূপান্তর মূল্য কাকে বলে। রূপান্তর মূল্য কি, রূপান্তর মূল্য, দেখো একটা পণ্য বর্তমান রূপ থেকে, মানে কাঁচামাল থেকে চূড়ান্ত পণ্যে রূপান্তরিত করার জন্য যে ব্যয়গুলো হয়, সেগুলোকে আমরা বলি মূলত রূপান্তর ব্যয়। কাঁচামাল থেকে ভোগের জন্য ব্যবহার উপযোগী পণ্য তৈরি করতে যে ব্যয় করতে হয়, তাকে রূপান্তর ব্যয় বলা হয়। তারপর হচ্ছে উৎপাদনশীলতার উপর মুনাফার পরিমাণ কিভাবে নির্ভর করে। এটাও আমরা একটু আগে পড়লাম যে উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রথমে কি দিবা, উৎপাদনশীলতার সংজ্ঞা দিবা।
উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে কি হয়, একক প্রতি ব্যয় হ্রাস পায়। একক প্রতি ব্যয় হ্রাস পেলে কি হয়, পণ্যের ক্রয় মূল্য হ্রাস পায়। পণ্যের ক্রয় মূল্য হ্রাস পেলে কি হয়, বিক্রয় বৃদ্ধি পায়। বিক্রয় বৃদ্ধি পেলে কি হয়, মুনাফা বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখতেছি আলটিমেটলি মুনাফা বৃদ্ধির জন্য আমাদেরকে উৎপাদনশীলতা বাড়াতে হবে। যদি উৎপাদনশীলতা বাড়ে তাহলে মুনাফা বাড়ে, যদি উৎপাদনশীলতা কমে তাহলে মুনাফার পরিমাণ কমে। এই বিষয়টা নিয়ে তুমি একটু আলোচনা করে কনক্লুশন দিয়ে দিবা। তারপর হচ্ছে গ নাম্বার আমাদের যে জিনিসটা জানতে চাইলো যে উদ্দীপকের আলোকে হবিগঞ্জ উড লিমিটেডের 2019 সালে কাঁচামালের উৎপাদনশীলতা নির্ণয় করতে বলছে। কাঁচামালের উৎপাদনশীলতা যখন নির্ণয় করতে বলবে তখন আমরা কিভাবে নির্ণয় করব, মোট উৎপাদনের পরিমাণকে আমরা যখন মোট কাঁচামালের পরিমাণ দিয়ে ভাগ দেব তখন আমরা কাঁচামালের উৎপাদনশীলতা বের করতে পারবো। দেখো মোট উৎপাদনের মূল্য আমরা কত পাই, 9,000 টাকা মূল্যের 20টি কাঠের দরজা উৎপাদন করে। তাহলে একটা কাঠের দরজার দাম যদি 9,000 টাকা হয়, 2,000টির কত? এভাবে আমরা 9,000কে আমরা কত দিয়ে গুণ দিব ভাইয়া, 2,000 দিয়ে গুণ দিব। 9,000কে 2,000 দিয়ে গুণ দেওয়ার পর যে মানটা পাবো এটাই হচ্ছে আমাদের মোট উৎপাদনের মূল্য। এখন হচ্ছে আমাদের মূল কাঁচামালের মূল্য কত, কাঁচামালের মূল্য এখানে কি দেওয়া আছে, তিনি 9 লক্ষ টাকার কাঁচামাল ব্যবহার করেন। এই যে কাঁচামালের মূল্যটা পেয়ে গেলাম। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে মোট উৎপাদনের মূল্য, আমরা এটা কিভাবে পেলাম, এটা হচ্ছে 900কে আমরা যখন 2,000 দিয়ে গুণ দেব তখন আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের কি, সেটাই হচ্ছে আমাদের হচ্ছে 900 নাকি 9,000, এই 9,000 আর 2,000, এই যে 9,000 এবং 2,000কে আমরা যখন গুণ দিলাম তখন যে মানটা পাইলাম এটা হচ্ছে আমাদের উৎপাদনের মূল্য। আর কাঁচামাল মূল্য দেওয়া আছে 9 লক্ষ টাকা, 90 লক্ষ টাকা। এই যে উৎপাদনের মূল্যকে যখন আমরা কাঁচামালের মূল্য দ্বারা ভাগ দেবো আমরা 2 পেলাম। এটাই হচ্ছে আমাদের মূলত কাঁচামালের উৎপাদনশীলতা। তারপরে আমাদেরকে যে জিনিসটা জানতে চাইলো সেটা হচ্ছে আমাদের হবিগঞ্জ যে উড লিমিটেড এর 2019 সালে উৎপাদনশীলতার সাথে 2018 সালে মূল্যায়ন করতে বলছে। তাহলে আমরা মূল্যায়ন কিভাবে করি, প্রতিটা মূল্যায়ন একইভাবে করি যে 2019 সালে উৎপাদনশীলতার সাথে 2018 সালের উৎপাদনশীলতার তুলনামূলক মূল্যায়ন জানতে চাইছে। তাহলে আমরা একটু আগে যে মূল্যায়নটা বার করলাম এটা কত সালের ভাইয়া, 19 সালে। তাহলে 2018 সালে কত ছিল, এত টাকা, এত। তাহলে আমরা দেখি মোট উৎপাদনশীলতা, একটু আগে আমরা কি বের করলাম, শ্রমের উৎপাদনশীলতা, কিন্তু এখন আমাদেরকে বের করতে হবে 2019 সালে মোট উৎপাদনশীলতা। মোট উৎপাদনশীলতা কিভাবে বের করি, আমরা সবগুলো মোট উৎপাদনশীলতার সূত্র আগের মতোই, যে মোট উৎপাদনের এককে আমরা মোট উৎপাদনের মূল্যকে আমরা মোট উপকরণের মূল্য দ্বারা ভাগ দিলে আমরা কি পেয়ে যাব, আমরা মোট উৎপাদনশীলতা পেয়ে যাব। তাহলে মোট উৎপাদনের মূল্য কত পেলাম, 1,80,000 টাকা। মোট উপকরণের মূল্য কত, কাঁচামালের খরচ, যন্ত্রপাতি আর মজুরি বাবদ যে টাকাটা পাবো এটাই হচ্ছে আমাদের মোট উপকরণের মূল্য। এই যে মোট উৎপাদনের মূল্যকে মোট উপকরণের মূল্য দিয়ে ভাগ দিলাম তখন আমরা পেলাম 1,01,57। এটাই হচ্ছে আমাদের 2019 সালে আমাদের কি 2019 সালে মোট উৎপাদনশীলতা। 2018 সালে মোট উৎপাদনশীলতা কত ছিল ভাইয়া, 2.10। তাহলে আমরা দেখি যে 2018 সালে উৎপাদনশীলতা ছিল 2.10 আর 2019 সালে এসে উৎপাদনশীলতা হয় 1.57। তাহলে কি উৎপাদনশীলতা বাড়লো নাকি কমলো? অবশ্যই কমলো। আর যদি উৎপাদনশীলতা কমে তাহলে কি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো নাকি মন্দ? অবশ্যই মন্দ, অবশ্যই খারাপ। তাহলে আমরা বলতে পারি যে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা অবনতির ইঙ্গিত দিচ্ছে, প্রতিষ্ঠান উৎপাদনশীলতা বাড়ানোর প্রয়োজন। এগুলো দিয়ে তুমি তোমার মতো করে মূল্যায়ন করে দিবা। তারপর যে 13 নম্বরে যেটা আছে সেটা বলছে যে কিছু উদ্দীপক দিছে, বলছে যে উপযোগ কি। এই যে প্রশ্নগুলো উপযোগ কি, উৎপাদন কি, এগুলো বারবার আসতেছে। তাহলে তোমার কাজ হচ্ছে যে তোমার বইটা আছে এটার প্রথম অনুশীলনী যে প্রথম 15-20টা এমসিকিউ জ্ঞানমূলক প্রশ্ন আছে এগুলো একেবারে মুখস্থ করে ফেলা। তারপর হচ্ছে একটু মুখস্থ করা লাগে না, একটু টেকনিক্যালি পড়লে মনে থাকবে। তারপরে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, এগুলো বারবার আসতেছে। এই অনুধাবনমূলকটাও তুমি পরে নিবা, বইয়ের শেষে যে অনুধাবনগুলো দেওয়া সেগুলো পরে নিবা। উৎপাদনশীলতা নির্ভর করে উৎপাদন দক্ষতার উপর, এটা একটু আগে আমরা পড়লাম। উৎপাদনশীলতা কিভাবে উৎপাদনের দক্ষতার উপর নির্ভর করে। উৎপাদনশীলতা মানে কি, উৎপাদনের দক্ষতা মানে কি? উৎপাদনশীলতা মানে হচ্ছে
নিজস্ব পরিমাণ কাঁচামাল ব্যবহার করে অধিক পরিমাণ পণ্য উৎপাদন করলে হচ্ছে উৎপাদনশীলতা। আর উৎপাদন দক্ষতা মানে হচ্ছে প্রতিষ্ঠানের উৎপাদন কাজ সম্পাদন করার সামর্থ্যকে আমরা বলি উৎপাদন দক্ষতা। প্রতিষ্ঠানের উৎপাদন কাজ সম্পাদন করার সামর্থ্যকে আমরা উৎপাদন দক্ষতা বলি। শ্রমিক কর্মী যখন দক্ষ হবে তখন উৎপাদনশীলতা বাড়বে, শ্রমিক কর্মী যখন অদক্ষ হবে তখন উৎপাদনশীলতা হ্রাস পাবে। এভাবে তুমি একটু আলোচনা করে দিবে এবং কনক্লুশন দিয়ে শেষ সমাপ্ত করে দিবে। এভাবে দিলে ধরো এভাবে যদি তুমি প্যারা করে দাও তাহলে 2 এ 2 নিশ্চিত পাবে। এখন গ নাম্বার প্রশ্ন বলছে উদ্দীপকে মিস্টার শফিকুলের ব্যবসায় কার্যক্রম কোন খাতের অন্তর্ভুক্ত। আচ্ছা, আমরা আগে জানি ব্যবসায় উৎপাদনের খাত কয়টি? উৎপাদন খাত কয়টি ভাইয়া? 3টি। একটা হচ্ছে কৃষি, শিল্প, তারপর হচ্ছে সেবা। উৎপাদনের এই 3টি খাত। তাহলে এই যে শফিকুলের ব্যবসায়টি কোন ধরনের খাতের অন্তর্ভুক্ত এটা আগে আমরা একটু জেনে নিই। মিস্টার শফিকুল নাটোরে 5 বিঘা জমি লিজ নিয়ে 10 জন বেকার যুবককে কাজে লাগিয়ে লিচু চাষ করছে। এই যে লিচু চাষটা করলো এটা মূলত কোন খাতের অন্তর্ভুক্ত ভাইয়া? এটা হচ্ছে কৃষি খাতের অন্তর্ভুক্ত। তাহলে আমরা বুঝে গেলাম কৃষি খাতের অন্তর্ভুক্ত যে মিস্টার দীপুর কাজটা। এখন এটা কেন কৃষি খাতের অন্তর্ভুক্ত এটা আমরা একটু ব্যাখ্যা করে দেব। তাহলে 2 নম্বর পয়েন্টে আমরা কি করব? এটার ব্যাখ্যা করে দিব। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই দেশের বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে জড়িত, বিশেষ করে তাছাড়া বিশ্বে উৎপাদিত পণ্যগুলোর মধ্যে কৃষিজাত পণ্য সবচেয়ে বেশি। মানুষের খাবার তৈরি এবং শিল্পোন্নয়নের কাজে এই কৃষিখাতের প্রয়োজন হয়। এই যে ব্যাখ্যাগুলো আমরা দিয়ে দিব কৃষিখাতের। তারপরে যে 3 নম্বর পয়েন্ট আছে এটাতে আমরা কি দিব ভাইয়া? এটাতে আমরা দিব কেন মিস্টার শফিকুলের কাজটা হচ্ছে কৃষিখাত, এটা আমরা ব্যাখ্যা করে দিব। যেহেতু লিচু চাষ করতেছে, লিচু একটি কিসের অংশ? একটা হচ্ছে ফসল উৎপাদনের অংশ। যেহেতু লিচু মাঠে হয় আর মাঠ হচ্ছে কৃষিখাতের অন্তর্ভুক্ত, তাই আমরা বলতে পারি যে ধান চাষ, সবজি চাষ, ফলমূল চাষ, মৎস্য চাষ, এই যে চাষগুলো এগুলোর নেই লিচু চাষও একটি ফসল উৎপাদন অর্থাৎ কৃষিখাতের অন্তর্ভুক্ত। সুতরাং মিস্টার শফিকুলের ব্যবসায়িক কার্যক্রমটি কৃষিখাতের অন্তর্ভুক্ত। এভাবে আমরা কনক্লুশন দিয়ে দিতে পারি। তারপরে আমাদের 4 নম্বরে যে জিনিসটা জানতে চাইছে সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মিস্টার শফিকুল করণীয় সম্পর্কে তোমার মতামত। আমার মতামত জানতে চাইছে। তাহলে তোমার মতামত কি হবে? তুমি তোমার মতো করে মতামত দিবা। তার যে সমস্যাটা আছে এটা কি আমরা আগে একটু পরে জেনে নিই। এতে তিনি আর্থিকভাবে লাভবান হন। বর্তমান বছরে লিচুর বাম্পার ফলন হওয়া এবং নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় চট্টগ্রামে পাইকারদের কাছে পণ্য বা লিচু পৌঁছাতে সম্ভব হয়নি। এতে একদিকে যেমন লিচু নষ্ট হয়ে যায়, অন্যদিকে প্রচুর দামও কমে যায়। ফলে মিস্টার শফিকুল মোটা অঙ্কের টাকায় লোকসান হয়। এখন আমরা 2টা জিনিস দেখতে পাচ্ছি যে তিনি পরিবহন ব্যবস্থার অব্যবস্থার কারণে তিনি কি করতে পারলো না, গ্রাম থেকে শহরে অর্থাৎ চট্টগ্রামে পণ্যটা পৌঁছে দিতে পারলো না, লিচুটা পৌঁছে দিতে পারলো না। একটা হচ্ছে পরিবহনের সমস্যা। 2 নম্বর যে সমস্যা সেটা হচ্ছে আমাদের দেখি সংরক্ষণের অভাবে লিচুটা নষ্ট হয়ে গেল। তার মানে আমরা একটা দেখলাম একটা হচ্ছে স্থানগত উপযোগ আমরা দেখলাম, একটা সময়গত উপযোগ। তার মানে হচ্ছে পরিবহন এবং গুদামজাতকরণ এই 2টা জিনিস আমাদের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এই 2টা জিনিসের প্রয়োজন বলে আমি মনে করি। এখন তুমি এটা তোমার মতো করে ব্যাখ্যা দিবা। প্রথমে দিবা কি দিয়েছিলা? পরিবহন এবং হচ্ছে গুদামজাতকরণ। শফিকুলের পণ্য গুদামজাতকরণ এবং পরিবহনের ব্যবস্থা করতে হবে। এই যে পরিবহন এবং গুদামজাতকরণের সংজ্ঞাটা তুমি 2 নম্বরে দিবা। 3 নম্বর পণ্য এই যে সমস্যাটা হচ্ছে মিস্টার শফিকুলের, এই সমস্যাটা কোন সমস্যাটা ভাইয়া? এই সমস্যাটা দেখো, এই যে বর্তমানে এই যে এখান থেকে পর্যন্ত দিয়ে দিবা। বর্তমানে লিচুর ব্যবস্থা বাম্পার ফলন হওয়ায় এবং নিজস্ব পরিবহনের ব্যবস্থা না থাকায় এখান থেকে শুরু করে একেবারে মিস্টার শফিকুল মোটা অঙ্কের লোকসান হচ্ছে, এতটুকু দিয়ে দিবা। এটা হচ্ছে তোমার 3 নম্বর পয়েন্টের কাজ। 4 নম্বর পয়েন্টের কাজ হচ্ছে এই যে পরিবহন এবং গুদামজাতকরণের ব্যবস্থা করলে শফিকুল যে লাভবান হবে এই অংশটা তুমি এই 4 নম্বর পয়েন্টে আলোচনা করবা। কিভাবে আলোচনা করবা? দেখো, যদি পরিবহনের ব্যবস্থা বা ধরো একটা যানবাহন অথবা পরিবহনের ব্যবস্থা করতো তাহলে কিন্তু সে সঠিক সময়ে চট্টগ্রামে তার লিচুটা পৌঁছে দিতে পারতো। আবার যদি এই যেহেতু যানবাহন নেই তাহলে কি করব? যদি আমাদের গুদামজাতকরণের ব্যবস্থা থাকতো সেখানে সংরক্ষণের মাধ্যমে পরবর্তী মৌসুমে বা পরবর্তী সময়ে তার লিচুটা ব্যবহারের মাধ্যমে ওই সময় অভাব পূরণ করতে পারতো, বিনিময়ে তিনি ভালোভাবে লাভবান হতে পারতো। এই যে বিষয়গুলো তুমি এগুলো নিয়ে আলোচনা করবা এবং কনক্লুশন। সুতরাং লোকসান মোকাবেলা করার জন্য শফিকুলের গুদামজাতকরণ এবং পরিবহনের ব্যবস্থা নেওয়া উচিত বলে তুমি মনে করো, এভাবে লিখে দিবা।
তারপর 14 নম্বর যে ম্যাথ অঙ্কটা সৃজনশীলটা সেটা বলছে উদ্দীপক দিচ্ছে, তারপর হচ্ছে উৎপাদনশীলতা কাকে বলে। দেখছো এই যে প্রশ্নগুলো এটি কিন্তু বারবার আসতেছে, এই বারবার আসা প্রশ্নগুলো তুমি কি করবা, আগে বলছিলাম বইয়ের যে শেষের অনুশীলনীর যে 15-20 টাইমস জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন আছে এগুলো পড়ে নিবা। উৎপাদনশীলতা বলতে কি বোঝায়? উৎপাদনশীলতা বলতে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ উপকরণ ব্যবহার করে সর্বোচ্চ পরিমাণ পণ্য উৎপাদন করার দক্ষতাকে উৎপাদনশীলতা বলা হয়। উৎপাদন কিভাবে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে, দেখছো এটি বারবার আসতেছে। উৎপাদনের মাধ্যমে কিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এটা একটু আগে বললাম যে উৎপাদনের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি, রূপগত উপযোগ সৃষ্টি করতে উপকরণ প্রয়োজন, পণ্য উপকরণ প্রয়োজন, উপকরণাদি সংরক্ষণ, পরিণত পণ্যে রূপান্তরকরণ ইত্যাদি করতে গিয়ে বিভিন্ন ধরনের লোকজনের প্রয়োজন হচ্ছে। তারপরে কি হচ্ছে ভাইয়া, তারপরে হচ্ছে যে উৎপাদন পরবর্তী কার্যক্রম, যেমন চূড়ান্ত ভোক্তা নিকট পৌঁছে দেওয়ার জন্য কি করতে হচ্ছে, স্থানগত, রূপগত, স্থানগত, কালগত, অর্থগত, তত্ত্বগত এই ধরনের উপযোগ সৃষ্টি করতে গিয়ে কি হচ্ছে বিভিন্ন ধরনের জনবলের প্রয়োজন হচ্ছে। আর এই জনবলের প্রয়োজনীয়তা থেকেই মূলত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। এভাবে তুমি ব্যাখ্যা করে দিবে। প্রথম হচ্ছে উৎপাদনের সংজ্ঞা দিবা, তারপর হচ্ছে কর্মসংস্থানের কিভাবে সুযোগ সৃষ্টি করে সেটা বলে দিবা। তারপর আমাদের গ নাম্বার যে প্রশ্ন, উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয় এই জিনিসটা। প্রাথমিক পর্যায়ে কি হয়েছে আমরা একটু জানি। প্রাথমিক পর্যায়ে কি হয়েছে ভাইয়া, প্রাথমিক পর্যায়ে জনাব অর্ণব রাজশাহীর একজন সফল আম চাষী। তিনি নিজের বাগান থেকে হিমসাগর ও গোলাপভোগ আম সিলেটে সরবরাহ করেন। দেখো নিজ বাগান থেকে আম সিলেটে সরবরাহ করেন, গুণগত মান ভালো হয়, লাভের পরিমাণ বাড়তে থাকে। এবার দেখো প্রথম যে কাজটা, প্রথম কি ধরনের উপযোগ সৃষ্টি করে, তিনি নিজ বাগান থেকে হিমসাগর ও গোপালভোগ আম সিলেটে সরবরাহ করে। তার মানে একটা স্থান থেকে যদি পণ্যদ্রব্য অন্য স্থানে স্থানান্তর হয় তখন ভাইয়া কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়, তখন হয় মূলত স্থানগত উপযোগ। তার মানে তিনি কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে, স্থানগত উপযোগ সৃষ্টি করছে। তাহলে এখন আমরা দেব স্থানগত উপযোগের সংজ্ঞাটা আমরা দিয়ে দিব। প্রথম অংশে আমরা কি করব, এই যে জ্ঞানমূলকটা এটা দিব। 2 নম্বর অংশে আমরা কি করব, স্থানগত উপযোগের সংজ্ঞাটা দিব। 3 নম্বর অংশে আমরা কি বলবো যে জনাব অর্ণব প্রথমে কোন কাজটা করছে, যে তার নিজস্ব গ্রাম থেকে সিলেটে যে পণ্য সংগ্রহ করছে এটা আমরা উল্লেখ করব। তারপর বলবো যে যেহেতু স্থানগত উপযোগের মাধ্যমে এক স্থান থেকে উৎপাদিত পণ্য অন্য স্থানে স্থানান্তরের মাধ্যমে ওই স্থানের প্রয়োজন অভাব মেটানো হয় তাকে স্থানগত উপযোগ বলা হয়। যেহেতু অর্ণবের কাজটি হচ্ছে তিনি তার নিজের উৎপাদিত বাগান থেকে উৎপাদিত পণ্যটা সিলেটে সরবরাহ করছে, তার মানে স্থানগত উপযোগের সাথে সম্পর্কিত। সুতরাং জনাব অর্ণব স্থানগত উপযোগ সৃষ্টি করছে বলে আমি মনে করি। এভাবে তুমি কনক্লুশনটা দিয়ে দিবা। তারপরে যে অংশটা সেটা হচ্ছে পরবর্তী পর্যায়ে জনাব অর্ণব আম সরবরাহের জন্য কি ব্যবস্থা গ্রহণের চিন্তা ভাবনা করছেন এটাই আমরা একটু জানি। এখানে বলছে উপযোগের ধরন উল্লেখপূর্বক মতামত দাও। তুমি পরবর্তী পর্যায়ে জনাব অর্ণব আম সরবরাহের জন্য কি ব্যবস্থা গ্রহণ করছে, এই যে ব্যবস্থাটা এটার উপযোগটা কোন ধরনের সেটা আগে আমার উল্লেখ করতে হবে, তারপরে আমার মতামত দিতে বলা হয়েছে। দেখো এবার আমরা যদি পড়ি, কিন্তু অন্যান্য প্রতিযোগী ব্যবসায়ীরা সিলেটে উক্ত আম সরবরাহ করায় বিক্রয়ের পরিমাণ কমতে শুরু করে। এতে করে বেশ চিন্তিত হয়ে পড়েন, তাই তিনি বর্তমান মৌসুমে বিক্রয় না করে হিমাগারে রেখে পরবর্তীতে বেশি মূল্যে সরবরাহ করার চিন্তা ভাবনা করছেন। তার মানে এই যে হিমাগারে সংরক্ষণ করতেছে এটাকে আমরা মূলত কি ধরনের উপযোগ বলি ভাইয়া, এটাকে আমরা বলি সময়গত উপযোগ। তার মানে পরবর্তীতে পর্যায়ে অর্ণব আম সরবরাহের জন্য কি ব্যবস্থা গ্রহণ করলো, আম সরবরাহের জন্য কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করলো, সংরক্ষণমূলক ব্যবস্থা গ্রহণ করলো। আর এটা হচ্ছে সময়গত উপযোগের নিদর্শক। অর্ণব পরবর্তীতে আম সরবরাহের জন্য আম গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি চিন্তা ভাবনা করছে। তাহলে আমরা এই যে ঘ নাম্বার প্রশ্ন, তাহলে আমাদের প্রথম অংশে আমরা কি দিব, জ্ঞানমূলকটা দিব, তারপর দিব সংজ্ঞায়ন করব এটা কি জানতে চাইছে আমরা সংজ্ঞায়ন করব। তারপর 3 নাম্বার অংশে আমরা যে কিভাবে হলো এই কাজটা, তিনি কি ভাবতেছে, যে মিস্টার অর্ণব কি ভাবতেছে, এটা উদ্দীপক থেকে আমরা সরাসরি নিয়ে আসব। উদ্দীপক থেকে কোন অংশটা ভাই আনবো, উদ্দীপক থেকে আনবো হচ্ছে এই যে অন্যান্য প্রতিযোগী ব্যবসায় বাড়তে থাকায় ব্যবসা আম সরবরাহ করায়
বিক্রয়ের পরিমাণ কমতে শুরু করে, এতে তিনি বেশ চিন্তিত হয়ে পড়েন। তাই তিনি বর্তমান মৌসুমে বিক্রয় না করে হিমাগারে সংরক্ষণ করে পরবর্তীতে বেশি মূল্যে বিক্রয় সরবরাহের মাধ্যমে চিন্তা ভাবনা করছেন। এই যে অংশটা, এই এখান থেকে এই অংশটা পর্যন্ত তুমি কি করবা, সরাসরি লিখে দিবা 3 নাম্বার অংশে। 3 নাম্বার পয়েন্টে তুমি এই অংশটা সরাসরি উল্লেখ করবা। এই যে 3 নাম্বার অংশ, এই অংশে তুমি সরাসরি এটা উল্লেখ করবা। 4 নাম্বারের অংশে গিয়ে তুমি এবার একটু ব্যাখ্যা দিবা, বিশ্লেষণ করবা কেন সংরক্ষণকে আমরা গুদামজাতকরণের সাথে তুলনা করতেছি এবং গুদামজাতকরণ কিভাবে সময়গত উপযোগ সৃষ্টি করছে এটা নিয়ে আলোচনা করবা। জনাব অর্ণব আম হিমাগারে সংরক্ষণের মাধ্যমে আমের সময়গত উপযোগ সৃষ্টি করছে। আম গুদামজাতকরণের মাধ্যমে আমের সঠিক গুণাগুণ ঠিক থাকবে, পরবর্তী সময়ে যখন চাহিদা বাড়বে তখন আমগুলো বিক্রি করতে পারবে, ফলে আশানুরূপ মুনাফা অর্জন করতে পারবে। সুতরাং তারপর কনক্লুশন, এই যে লাস্টের অংশটা অবশ্যই সুতরাং, অতএব, তাই বলা যায়, এগুলো তুমি অবশ্যই ব্যবহার করবা, এটি স্যারদের সুদৃষ্টি আকর্ষণ করে। সুতরাং জনাব অর্ণব আমগুলো গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করার চিন্তা করছে বলে আমি মনে করি এভাবে কনক্লুশন দিয়ে দিবা। তারপর যদি আমরা 15 নাম্বারটা দেখি, এটাও আরেকটা ম্যাথ। আমাদের বলছে প্রথমে হচ্ছে উৎপাদন কাকে বলে। উৎপাদন তো আমরা জানি, উৎপাদন কি? উৎপাদন হচ্ছে কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করা বা উদ্ভাবন করা যার অভাব পূরণের ক্ষমতা আছে তাকে বলা হয় উৎপাদন। তারপর হচ্ছে উৎপাদন সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে। কিভাবে উৎপাদন সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে? দেখো, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, উৎপাদনের মাধ্যমে কি হয়, নতুন নতুন উপযোগ সৃষ্টি হয়। নতুন নতুন উপযোগ সৃষ্টি করতে গিয়ে আমরা কিসের আশ্রয় নেই? প্রাকৃতিক সম্পদের আশ্রয় নেই। যেমন ধরো আমরা খাতা, কলম, কাগজ ব্যবহার করতেছি। এই কাগজ আমরা কোথা থেকে পাই? বাঁশ থেকে। যদি আমাদের কাগজ প্রয়োজন না হতো তাহলে কিন্তু বনাঞ্চলে কি হতো? বাঁশটা পচে নষ্ট হয়ে যেত। এখন আমাদের প্রয়োজন বিধায় বাঁশটাকে আমরা ব্যবহার করে কাগজে পরিবর্তন করতেছি, কাগজে আমরা ব্যবহার করে আমাদের প্রয়োজন মেটাচ্ছি। তাহলে বাঁশের প্রয়োজনটা সদ্ব্যবহার হচ্ছে। এভাবে উৎপাদনের মাধ্যমে প্রতিটি ক্ষেত্রেই প্রতিটি প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত হয়। প্রথমে তোমার কাজ হচ্ছে প্রথমে উৎপাদনের সংজ্ঞাটা দেওয়া, তারপর কিভাবে উৎপাদন সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে সেই জিনিসটা আলোচনা করা। তারপর 3 নম্বরে আমাদেরকে যে জিনিসটা বলছে, উদ্দীপকে উল্লেখিত রাত্রি এন্টারপ্রাইজ শ্রমের উৎপাদনশীলতা নির্ণয় করো। শ্রমের উৎপাদনশীলতা আমরা কিভাবে নির্ণয় করি? শ্রমের উৎপাদনশীলতা আমরা নির্ণয় করি হচ্ছে উৎপাদনের একক ডিভাইডেড বাই শ্রমঘণ্টা। যদি শ্রমঘণ্টা না থাকে, উৎপাদনের পরিমাণকে আমরা শ্রমের পরিমাণ দিয়ে আমরা ভাগ দিই। তাহলে আমরা দেখি এখানে কি বলছে। রাত্রি এন্টারপ্রাইজ একটি মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠান 2020 সালে 3000 মোবাইল ফোন উৎপাদন করে। প্রতিটি মোবাইল ফোনের বিক্রয় মূল্য হচ্ছে 15,000 টাকা। একটার মোবাইলের বিক্রয় মূল্য হচ্ছে 15,000 টাকা। এছাড়াও তিনি কাঁচামাল বাবদ এত টাকা, শ্রম বাবদ এত টাকা ব্যয় করেন। তাহলে শ্রমঘণ্টা দেয় নাই। তাহলে যেহেতু শ্রমঘণ্টা দেয় নাই, তাহলে আমরা কি করব? মোট উৎপাদনের মূল্যটাকে বের করে নিব। মোট উৎপাদন মূল্য কত ভাইয়া? 3000 ইন্টু 15,000। এই যে 3000 ইন্টু 15,000 গুণ করলে আমরা মোট উৎপাদনের মূল্য পাবো। মোট উৎপাদনের মূল্য পাবো। আর মোট শ্রমের ব্যয় তো দিয়ে দিছে 40 লাখ টাকা। এখন যদি আমরা 4,50,00,000-কে 40 লাখ দিয়ে ভাগ দেই, যে 11.25 পাবো, এটাই মূলত আমাদের কি ভাইয়া? এটাই হচ্ছে আমাদের শ্রমের উৎপাদনশীলতা। বুঝা গেল? তারপর আমাদের লাস্ট কোশ্চেন যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে 2019 এবং 20 সালে মোট উৎপাদনশীলতার ভিত্তিতে রাত্রি এন্টারপ্রাইজের আগের অবস্থার উদ্দীপকের আগের লোকে মূল্যায়ন করো। অর্থাৎ 2019 সালে তো আমরা 2020 সালে আমরা একটা উৎপাদনশীলতা পেলাম। এবার 2019 সালের মোট উৎপাদনশীলতা দিয়ে দিছে এত টাকা, তাই তো? এখন আমরা সেটা, আমাদের কাজ হচ্ছে সেটা মূল্যায়ন করা। আমরা এখন কিভাবে মূল্যায়ন করব? দেখো, আচ্ছা দেখো, আমরা গয়ে কিন্তু আমরা কি বের করছি? গয়ে বের করছি আমরা শ্রমের উৎপাদনশীলতা। এখন এখানে দিচ্ছে মোট উৎপাদনশীলতা। তাহলে আমরা শ্রমের উৎপাদনশীলতা বের করছি। আমরা কি মোট উৎপাদনশীলতা বের করছি? মোট উৎপাদনশীলতা বের করি নাই। যেহেতু 19 সালের মোট উৎপাদনশীলতা দিছে, তাহলে আমাদেরকেও মূল্যায়ন করার জন্য 2020 সালের মোট উৎপাদনশীলতা আমাদেরকে বের করতে হবে। মোট উৎপাদনশীলতা বের করার সূত্রটা কি ভাইয়া? মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণের মূল্য। মোট উৎপাদনের মূল্য কত ভাইয়া? এটা গুণ করলে যেটা বের হবে মোট উৎপাদনের মূল্য। আর মোট উপকরণের মূল্য হচ্ছে কাঁচামাল বাবদ ব্যয় এত টাকা, তারপর হচ্ছে শ্রম বাবদ ব্যয় হচ্ছে এত টাকা, তারপর হচ্ছে যন্ত্রপাতি বাবদ এত টাকা ব্যয়, অন্যান্য ব্যয় হচ্ছে এত টাকা। এই ব্যয়গুলো যখন আমরা যোগ করব, এইগুলোই হচ্ছে মূলত মোট উপকরণের মূল্য। এই যে মোট উৎপাদনের মূল্যকে মোট উপকরণের মূল্য দিয়ে ভাগ দিলে আমরা মূলত পেয়ে যাব কি?
মোট উৎপাদনশীলতা। দেখো আমরা 2000 মোট উৎপাদনের মূল্য হচ্ছে এই যে 15,000 কে 3,000 দিয়ে ভাগ দিলাম, এটা হচ্ছে আমাদের কি মোট উৎপাদনের মূল্য। আর যে এগুলো কাঁচামালের ব্যয়, শ্রম বাবদ ব্যয়, যন্ত্রপাতি ব্যয়, অন্যান্য ব্যয়, এগুলা যোগ করলে আমরা যে টাকাটা পাবো সেটাই হচ্ছে আমাদের মোট উপকরণের মূল্যের ব্যয়। তাহলে আমরা যদি 4,50,00,000-কে 2,65,00,000 দিয়ে ভাগ দেই, 4,50,00,000 হচ্ছে আমাদের মোট উৎপাদনের মূল্য, আর 2,65,00,000 হচ্ছে আমাদের মোট উপকরণের মূল্য। এই মোট উৎপাদনের মূল্যকে মোট উপকরণের মূল্য ভাগ দিলে আমাদের যে মাত্রাটা বের হবে 1.70, এটাই হচ্ছে আমাদের মূলত মোট উৎপাদনশীলতা। দেখো 1.70 হচ্ছে আমাদের কত সালের ভাইয়া? 2020 সালের। 2020 সালে, 2019 সালে কত ছিল ভাইয়া? 1.5। তাহলে 2020 সালে কত হলো? 1.7। উৎপাদনশীলতা কি বাড়লো নাকি কমলো? 2019 সাল অনুযায়ী 19 সালে ছিল 1.5 আর 2020 সালে ছিল 1.7। তার মানে উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রতিষ্ঠানের অবস্থা কেমন? অবশ্যই ভালো। এভাবে তুমি তোমার একটু মূল্যায়ন করবা, তোমার মতামত দিয়ে দিবা। আজকে এই পর্যন্তই। আশা করি তুমি আজকের এই ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব পরবর্তী অধ্যায়। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে আর বেশি বেশি ম্যাথগুলা প্র্যাকটিস করবে। আর যে অধ্যায়ের শেষে যে অনুশীলনীতে জ্ঞানমূলক অনুধাবন প্রশ্নগুলো আছে, এগুলো তোমরা বেশি বেশি পড়বে এবং মেমোরাইজ করার চেষ্টা করবে। আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব সহজভাবে বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ পরবর্তী চ্যাপ্টার আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, হালগেনস্টাইনের পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।